আসসালামু আলাইকুম। কি অবস্থা বাচ্চারা, সবাই কেমন আছো? সবাই দ্রুত যুক্ত হয়ে যাবা। আজকের মাধ্যমে আমাদের শুরু হলো আইসিটি, কারণ তোমাদের বলছিলাম আমাদের আইসিটি ক্লাস হবে। আমাদের ফিজিক্স কেমিস্ট্রির পাশাপাশি আমাদের ইউনিভার্সিটি অর ড্রিমের পক্ষ থেকে তোমাদের জন্য আইসিটি ক্লাসের যে ব্যবস্থা করা হয়েছে, আজকে এরই ধারাবাহিকতায় আজকে আমাদের আইসিটি ক্লাস। তো আইসিটি ক্লাস করার জন্য সবাই খুব দ্রুত যুক্ত হয়ে যাবা। এবং আজকে কি পড়াবো, কোনটুকু আমরা পড়বো বা কোনটুকু পড়াবো, সবকিছু বিস্তারিত আমরা তোমাদের জানিয়ে দিব। দ্রুত তোমরা যুক্ত হয়ে যাও, সকালে যুক্ত হয়ে যাও। কারণ তুমি যদি লেটে যুক্ত হও অনেক কিছু মিস করে ফেলবা, যেগুলো পরীক্ষায় আসবে এবং আসার মতো না, আমি বলবো পরীক্ষায় আসবে। আমরা যা পড়বো, যতটুকু পড়বো ঠিক ততটুকুই পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। আমরা বেশি কিছু, সকলে যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হয়ে যাও সকলে। হ্যাঁ, সবাই দ্রুত যুক্ত হও। যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু হবে আমাদের। এই ঠিক হয় নাই তো, সাব্বির, এইদিকে এইদিকে ঠিক হয়নি। হ্যাঁ, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হও, যুক্ত হও। হুম। দেখো আজকে আমাদের, আজকে আমাদের কি, দেখো আজকে আমাদের আইসিটি ক্লাস, অর্থাৎ প্রথম ক্লাস। আজকে কেউ মনে করতে পারো ভাই আইসিটি কে অনেকগুলো ক্লাস হয়ে গেছে কিনা, না, আইসিটি আজকে আমাদের প্রথম ক্লাস। এবং প্রথম ক্লাসে আমরা আজকে যে টপিক বা যে অধ্যায়টা পড়বো, আমরা যে অধ্যায় না, একটা অধ্যায়ের অংশ পড়বো, সেটা আমাদের ডিজিটাল ডিভাইস। কেন এটা শুরু করলাম, অনেকে প্রশ্ন করতে পারো, বলতে পারো ভাইয়া আপনি তো শুরু করলেন, শুরুর থেকে কেন শুরু করলেন না, অর্থাৎ প্রথম অধ্যায় যেটা আছে সেটা, বা সংখ্যা পদ্ধতি কেন শুরু করলেন না, বা সি প্রোগ্রামিং কেন শুরু করলেন না, এটাই কেন শুরু করলেন? তাদের জন্য বলবো যে এটা, ওয়ালাইকুম সালাম জোহরা, ওয়ালাইকুম সালাম আবিয়ান ইসলাম। দেখো, আগে মনোযোগ দিয়ে শোনা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সবাই সবাই কেমন আছো একটু জানাও, এবং সবাই কেমন আছো ঝটপট একটু জানিয়ে ফেলো। দেখো, এটা কেন শুরু করলাম, আগে তোমাদের এটা একটু ক্লিয়ার করি যে কেনই আমি এই ডিজিটাল ডিভাইস শুরু করলাম। এর কারণ সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, এই দুইটা অংশ থেকে ছোট্ট দুইটা টপিক, মানে একটা অধ্যায়ের মধ্যে দুইটা অংশ, অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতির একটা অংশ নাম্বার সিস্টেম, আর একটা ডিজিটাল ডিভাইস। এটা এটা আরেকটা, মানে একটা অধ্যায় দুইটা পার্ট। তো দুইটা পার্ট থেকে তোমাদের এইচএসসি পরীক্ষায়, দেখো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আসিফ আল, জয়, রেখা, রিপা, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম সালাম। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। দেখো, সংখ্যা পদ্ধতি থেকে মূলত একটা প্রশ্ন, এবং মানে একটা সৃজনশীল, এবং ডিজিটাল ডিভাইস থেকে একটা সৃজনশীল আসবে। এখন সংখ্যা পদ্ধতি যেহেতু তোমাদের কলেজের, তোমরা বেশিরভাগ মানুষজন 27 ব্যাচ, তো 27 ব্যাচ কলেজে অনেক দূর পড়ে ফেলছো। এর জন্য আমরা ডিজিটাল ডিভাইস শুরু করলাম। এই ডিজিটাল ডিভাইস থেকে তোমার একটা সৃজনশীল প্রশ্ন আসবে, এটা একদম শিওর। বুঝতে পারছো? একটা সৃজনশীল প্রশ্ন শিওর আসবে, এটা ডিজিটাল ডিভাইস থেকে। এবং মিনিমাম 5 থেকে 7টা এমসিকিউ আসবে শুধুমাত্র এই ডিজিটাল ডিভাইস থেকে। এখন দেখো, এই এই শুধু ছোট্ট একটা পার্ট ডিজিটাল ডিভাইস কত গুরুত্বপূর্ণ। তো দেখো, অনেকে এটা পড়তে পারো, বা অনেকেই একদম নতুন থাকতে পারো। সবার উদ্দেশ্যে বলি, যারা এই অধ্যায়টা আগে পড়ছো, তারাও নতুন কিছু শিখতে পারবা, এবং তাদের রেসপন্স খুবই ভালো হবে। এবং যারা আচ্ছা, দেখো, ওয়ালাইকুম সালাম লাবণী, সবার কথাই শুনি, সবার কথাই শুনি। ওয়ালাইকুম সালাম, আমি দেখছি, বুঝতে পারছো? সবার কথাই শুনি, হতাশ হওয়ার কিছু নাই। এই যে হিয়া, দেখো আমি তোমাদের যেটা বলছি, আর তোমাদের, তাই এই ডিজিটাল ডিভাইস থেকে এক সেট প্রশ্ন আসবে আসবে। তো যারা আজকে নতুন পড়তেছো, এর আগে একদিনও বই খুলে দেখোনি, তাদের জন্য কোনো সমস্যা নেই। তারা একদম জিরো বেসিক থেকে আমরা পড়বো, সবকিছু বুঝতে পারবা। এবং যারা এই অধ্যায়টা পড়ছো, তাদের উদ্দেশ্য বলবো, তোমরাও ক্লাস করবা, এবং অবশ্যই কিছু না কিছু শিখে যেতে পারবা, এবং তোমাদের রিভিশন হয়ে যাবে, প্লাস নতুন কিছু শিখতে পারবা। তো দেখো, আমরা শুরু করার আগে আরেকটা জিনিস বললি, আমাদের কিন্তু এই ক্লাসগুলোর উপর ভিত্তিক, ওয়ালাইকুম সালাম, এটা কি মাখরুজা আক্তার, ভাইয়া কেমন আছো? নুসরাত জাহান, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? হিয়া, কি অবস্থা, কেমন আছো? দেখো, তোমাদের আমি জাস্ট শুরু করার আগে একটা জিনিস তোমাদের বলি, যে এই আইসিডি ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের জন্য কিন্তু পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আমি বলতে পারো, ভাইয়া পুরস্কার কিভাবে পাবো? মানে পুরস্কারের কথা শুনলেই তো আমাদের শরীরের ভিতরে একটু কি বলে, একটা নড়ে ওঠে যে হাই হাই, পুরস্কার, পুরস্কার কিভাবে দিবে, বা আমি পুরস্কার কিভাবে পাইতে পারি। এটা খুবই সিম্পল বিষয় হিসাবে তোমরা পুরস্কার পাবা। পুরস্কার পাওয়ার জন্য কিচ্ছু করতে হবে না। আমরা যে লাইভ ক্লাসটা নিচ্ছি, বা আজকের যে লাইভ ক্লাসটা নিচ্ছি, এরকম আরো প্রতিনিয়ত লাইভ ক্লাস চলবে। তুমি লাইভ ক্লাস গুলা তোমাকে অ্যাটেন্ড থাকতে হবে।
প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে, আমি ক্লাসে যা পড়াবো এটা তোমাকে সুন্দর করে নোট করে ফেলতে হবে এবং আমার সাথে সাথে নোট করে ফেলবা। তাহলে একই সাথে দুইটা কাজ হবে, একই সাথে তোমার পড়াটা হয়ে যাবে, একই সাথে তোমার নোটটা হয়ে যাবে। কারণ এইচএসসি পরীক্ষার আগে তুমি আবার ক্লাস দেখবা, স্লাইড দেখবা, এত টাইম পাবা না। অর্থাৎ সামনে তোমার প্রি টেস্ট পরীক্ষা, তারপর তোমার টেস্ট পরীক্ষা, পরীক্ষার আগে রাতে তুমি এত কিছু দেখার সময় পাবো না। যার হ্যাঁ, ওয়ালাইকুম সালাম রিপন, কি অবস্থা? আফসানা, বিথি, কি অবস্থা? দেখো, এর জন্য তোমাদের বলি যে অত কিছু পড়ার তোমরা টাইম পাবা না। এর জন্য পরীক্ষার আগে তোমরা অবশ্যই সেই নোট খাতাটা করে যাবা। এর জন্যই তোমাদের হচ্ছে নোট খাতা তৈরি করে দেওয়া, যে তোমরা হচ্ছে আমাদের সাথে সাথে নোট খাতা, নোট তৈরি করে ফেলবা, যাতে নোট তৈরি করলে সেই নোটটা পরীক্ষার রাতে, মানে আগে রাতে তুমি শুধু দেখে পরীক্ষার হলে চলে যাবা, গিয়ে দেখবে একদম 100% কমন চলে আসছে। বুঝতে পারছো? এখানে যে হচ্ছে ওর দেখ কমন আসবে, ওর দেখ কমন আসবে এমনটা না। কারণ এইসব অধ্যায় থেকে ডিরেক্ট বলে দেওয়া যায় যে কি কোশ্চেন আসবে এবং কি কোশ্চেন আসবে না। বুঝতে পারছো? একদম বলে দেওয়া যায়। ধরো ডিজিটাল ডিভাইস মানে তোমাদের ফুল আইসিটি এত সহজ, ডিরেক্ট বলা যায় এই জায়গা থেকে কোশ্চেন আসবে, এই জায়গা থেকে আসবে, এই জায়গা থেকে আসবে না। সহজ জিনিস, মানে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। সবাই হচ্ছে একদম আহ আচ্ছা দেখো, যারা পড়তেছি না তাদের জন্য এক বলতে আচ্ছা দেখো, এক্সামের কথা মাথা গরম হয় না, না এক্সামের কথা না, তোমার যখন প্রস্তুতি ভালো হবে, যে সানাউল তরফদার দেখো, তোমরা যখন হচ্ছে কি বলবো, তোমরা যখন হচ্ছে এক্সামের প্রস্তুতি ভালো হবে তখন দেখো, একটা জিনিস তুমি চিন্তা করো, একজন একটা কমেন্ট করছে, তোমরা হচ্ছে বলছো ভাইয়া এক্সাম দেখলে আমার মাথা গরম হয়ে যায়। কাদের গরম হয় জানো? যাদের প্রস্তুতি খারাপ। যার প্রস্তুতি, পরীক্ষার প্রিপারেশন যার ভালো হয়, তার কিন্তু হচ্ছে এইসব মানে এক্সাম টেক্সাম কি হবে না হবে এসব দেখার দরকার নেই। তুমি মনে রাখো, যে সাবজেক্টটা তুমি খুব সবচেয়ে ভালো পারো সেটা পরীক্ষা দেওয়ার জন্য তুমি হচ্ছে একদম অধীর আগ্রহে বসে থাকো, কবে পরীক্ষা হবে, কবে দিব। কিন্তু যেটা তুমি কম পারো সেটা মনে হয় হ্যাঁ কোনোভাবে যদি আজকে ঝড় বৃষ্টি হইতো, কোনোভাবে যদি পরীক্ষাটা ক্যান্সেল হইতো। এর জন্য বলি যে সবগুলো একদম মনোযোগ দিয়ে পড়ো এবং সামনে আরো। আচ্ছা, ডিজিটাল ডিভাইস পড়তে হবে না, অবশ্যই পড়তে হবে, শুধু পড়তে হবে না, অবশ্যই পড়তে হবে, কারণ এখান থেকে তোমাকে সৃজনশীল প্রশ্ন লিখতে হবে। তো যেটা বললাম, সবাই আমার সাথে সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি যা পড়াবো সবকিছু সাথে সাথে নোট করে ফেলবা। প্লাস এই নোটগুলা দেখবো কিভাবে আমরা? কারণ প্রশ্ন ধরো ভাইয়া, আপনি যে নোট করব বা আপনারা যে পুরস্কারের ব্যবস্থা করছেন আমাদের জন্য, সেই নোটটা যে করব, সেই নোটটা হচ্ছে দিব কোথায় বা কোথায় দিব? এটা প্রশ্ন দিতে পারে না, কোথায় দিব? হ্যাঁ, এটা তোমাদের হচ্ছে জানিয়ে দেওয়া হবে এবং গ্রুপে একটা ভিডিও আকারে দিব, সমস্যা নেই। এই পেজের মধ্যে, এই পেজের হচ্ছে ভিডিও আকারে দিব, এটা কমেন্ট সেকশনে তুমি পাবা। তোমাদের একটা পেজ মানে হচ্ছে গ্রুপ দেওয়া হবে। সেই গ্রুপ হচ্ছে, গ্রুপের নাম হচ্ছে এইচএসসি 27 এবং হচ্ছে 27 এন্ড হচ্ছে ধরো হচ্ছে দেখো 27 এবং হচ্ছে 28 ব্যাচ, এটা লেখা একটা হচ্ছে গ্রুপ যাবে। সেই গ্রুপের মধ্যে তোমরা পোস্ট করবা, এই নোটগুলা পোস্ট করবা, তোমাদের সেটা মানে হচ্ছে পিডিএফ প্রুফ দেওয়া থাকবে। বুঝতে পারছো? ওয়ালাইকুম সালাম তুহা, কি অবস্থা? আচ্ছা দেখো, আমি তো বললাম আইসিটি অনেকের কমপ্লিট থাকতে পারে, এখন তোমার যেমন কমপ্লিট, আরো অনেকেই আছে এরকম যাদের কমপ্লিট না। মূলত তাদের জন্য তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে জাস্ট দেখো তোমার রিভিশন হয়ে গেল, জাস্ট এতটুকু। বুঝতে পারছো? আচ্ছা দেখো, যাই হোক, এখন ডিজিটাল ডিভাইস এটার মধ্যে থেকে মূলত কি কি প্রশ্ন আসে, খুবই সিম্পল হিসাব। প্রথমত বলি যে এই ডিজিটাল, ওয়ালাইকুম সালাম মেহেদি, দেখো ডিজিটাল ডিভাইস থেকে মূলত কি কি প্রশ্ন আসে। প্রথম যেটা, 1 নাম্বার, সেটা হচ্ছে তোমার বিভিন্ন গেট চেনা লাগে, যেটা কোনটা এন্ড গেট, অর গেট, নট গেট। কেউ যদি এগুলো না বুঝে থাকে কোনো সমস্যা নেই, এগুলো আমরা পড়বো। যারা বুঝো তো তারা তো সবাই বুঝতেছ। এখন তার আচ্ছা দেখো, এখন হচ্ছে আমাদের তারপরে কি আছে, তারপরে হচ্ছে আচ্ছা দেখো, ফোন আসছিল, বুঝতে পারছো? 1 মিনিট ওয়েট, হ্যাঁ ঠিক আছে। এবার এবার দেখো, তোমাদের ওইখান থেকে কি আসবে, অ্যাডার আসবে। অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার। এটা এটা আসবে। তারপর হচ্ছে এনকোডার, ডিকোডার, এগুলো আছে। এবং আরেকটা জিনিস আছে হচ্ছে সত্যক সারণী, এখান থেকে সরলীকরণ আসবে এবং একটা থেকে আরেকটা বাস্তবায়ন, মানে একটা গেট থেকে আরেকটা গেট বাস্তবায়ন, খুবই ইজি। তো চলো আমরা হচ্ছে দেরি না করে শুরু করি। তো আমরা হচ্ছে কি কি পড়বো। আচ্ছা দেখো, এইবার প্রথমে তোমরা সবাই আমার সাথে সাথে একদম খাতা কলম নিয়ে বসবা, একদম আমার সাথে সাথে লিখে ফেলবো। আমরা যা লিখবো তাই লিখে ফেলবো, মানে এত সহজ জিনিস। আসলে আইসিটি কিন্তু কঠিন কোনো কিছু না, একদম ইজি জিনিস। জাস্ট আমরা হচ্ছে পড়বো আর সাথে সাথে শিখা শেষ। দেখো, প্রথমে আমি যেটা শুরু করব, সেটা সবাই লাগবে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। দেখো, প্রথমত জাস্ট আমরা বলে নিচ্ছি, জাস্ট 5 মিনিট আমরা একটু থিওরিটিক্যাল পড়বো, জাস্ট 5 মিনিট থেকে 3 মিনিট টাইম। এতর মধ্যে আমরা একটু থিওরিটিক্যাল পার্ট পড়বো, আর বাকি সময়টা আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম গুলা পড়বো। কারণ থিওরিটিক্যাল পার্ট পড়তে সবারই একটু বিরক্ত লাগে জানি, বাট তোমাদের বিরক্ত লাগলে মনোযোগ দিয়ে দেখো, তাহলে আশা করি আর বিরক্ত লাগবে না। দেখো, প্রথমে যেটা, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা যারা তো পড়ছো পড়ছো, যারা পড়ো নাই তাদের জন্য দেখো, বুলিয়ান অ্যালজেব্রা, অ্যালজেব্রা। আচ্ছা, এই আবার ওই জাবরা না, মানে জিরাফ জাবরা না। দেখো, বুলিয়ান অ্যালজেব্রা, প্রথম কথা হলো বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে। এই সংখ্যাটা দেখো, হ্যাঁ হাফ অ্যাডার গুরুত্বপূর্ণ, ফুল অ্যাডার আমি তোমাদের বললাম, এটা যা বলে দিব বা এতটা গুরুত্বপূর্ণ, মানে আইসিটি জাস্ট বলে দিলে মানে বোঝা যায় যে কোথা থেকে প্রশ্ন আসবে। দেখো, বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে, আমি লিখে দিই, যৌক্তিক চলক ও যুক্তিমূলক অপারেশনের, দেখো আমার সাথে সাথে লিখবা,
যৌক্তিক চলক ও যৌক্তিক অপারেশনের যৌক্তিক অপারেশনের সমন্বয়ে গঠিত গণিতকে ম্যাথ লেখো না আবার, কারণ আমি লিখতেছি বাংলা, তুমি যদি এর মধ্যে আবার ইংলিশ লেখো, মানে বাংলা আর ইংলিশ ভুলেও কিন্তু মিক্স করা যাবে না। আবার বলছি, পরীক্ষার খাতায় তুমি যদি বাংলিশ লিখে রাখো সর্বনাশ, কিন্তু স্যার কিন্তু তোমার বাসায় এসে নাম্বার দিয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা দেখো, আচ্ছা এবার দেখো, তাকে গণিতকে বুলিয়ান অ্যালজেব্রা বলে, গণিতকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। প্রত্যেকটা জিনিস আমরা পড়বো অ্যালজেব্রা বলে। দেখো এবারে দিয়ে তাকাও, একদম মনোযোগ দেখো। আচ্ছা বড় করে লেখেন, আচ্ছা আচ্ছা বড় করে, ঠিক আছে ঠিক আছে, এরপর আরেকটু বড় করে লিখবো, বুঝতে পারছো? কারণ এখানে জায়গা কম, তো আমরা অনেক কিছু লিখবো যাতে কম মিস হইতে হয়, এর জন্য আমি ছোট করে লিখলাম। আমি বলি, আমার সাথে সাথে তোমরা লিখে ফেলবা। দেখো এই তাকাও, প্রথম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে? বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে যৌক্তিক চলক ও যৌক্তিক অপারেশনের, মানে যারা অপারেট করে, বুঝতে পারছো? যৌক্তিক চলক ও যৌক্তিক অপারেশনের সমন্বয়ে গঠিত, মানে এই যৌক্তিক চলক আর যৌক্তিক অপারেশন দুইটা এক করে একটা যে কাজ করে, যেটা গণিত মানে হচ্ছে গঠিত গণিত, মানে এই দুইটা মিলে যে গণিত হয় সেটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এটা যার সংজ্ঞা হচ্ছে ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। সংজ্ঞাটা কোথায় গুরুত্বপূর্ণ? শুধুমাত্র ক নাম্বারের জন্য। একটা জিনিস তোমরা কিন্তু সৃজনশীল সিডি অংশ পারলে ক খ কিন্তু অনেকে মিস করো, আর ক খ মিস করলে কিন্তু নাম্বার অনেকটা কমে যাবে, বুঝতে পারছো? এর জন্য আচ্ছা দেখো এইবার লেখা দেখেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এরপরে একটু বড় করে লিখবো, বুঝতে পারছো? এরপরে অবশ্যই একটু বড় করে লিখবো। আচ্ছা দেখো এইবার এদিকে তাকাও। এখন প্রথমত হচ্ছে চলক কি, আমরা একটা একটা জিনিস বলি। এখন হচ্ছে চলক কি, দেখো এবার হচ্ছে বড় করে লিখতেছি, আশা করি এখন দেখা যাবে। প্রথম হচ্ছে চলক। দেখো চলকটা কি, দেখো চলক হচ্ছে যার মান পরিবর্তনশীল। চলকটা কি? চলকটা হচ্ছে যার মান পরিবর্তনশীল। খুবই ইজি, এগুলো আমরা পড়ছি। যার মান হচ্ছে পরিবর্তন। দেখো আমি জাস্ট সংক্ষেপে লিখলাম, কারণ এই জিনিসগুলো খুব একটা। আচ্ছা দেখো, আচ্ছা এবার ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ এবার এবার আশা করি ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, জ্ঞানমূলক, হ্যাঁ জ্ঞানমূলক অবশ্যই। দেখো এই দেখো, এবার হচ্ছে কি চলক কি? চলক হচ্ছে যার মান পরিবর্তনশীল, সেটা হচ্ছে চলক। তো কার মান পরিবর্তন সেটা কিভাবে বুঝবো? এদিকে তাকাও তো, যার মান পরিবর্তনশীল। আমরা যদি একটা জিনিস লিখি, দেখো ওয়াই ইকুয়াল টু 2x প্লাস হচ্ছে জাস্ট আমি, তুমি যা মন চায় 2x প্লাস 3 আমি দিলাম, বুঝতে পারছো? এই একটা জিনিস দিয়ে আমরা সবগুলাই বুঝে ফেলবো। একদম নর্মাল ভাবে চিন্তা করো, আমি একটা সমীকরণ দিলাম ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3। তো এই জায়গায় চলক কোনটা বা ভেরিয়েবল কোনটা, এটা আমরা কিভাবে বুঝবো? তাকাও, এখন যদি এই জায়গায় ভালোভাবে তাকাও, এক্স এর মান এবং হচ্ছে ওয়াই এর মান, এই দুইটা নিয়ে আমরা হচ্ছে যা সমন্বয় করবো, বুঝতে পারছো? এই দুইটা নিয়ে সমন্বয় করবো, এক্স এর মান। আচ্ছা ভিডিও আটকে গেল না, ভিডিও হচ্ছে একটা ফোন আসছিল, এখন আর ভিডিও আটকেবে না, বুঝতে পারছো? একটা ফোন আসার কারণে ভিডিওটা হচ্ছে আটকে গেছিল, এখন আর আশা করি আটকেবে না। এতে তাকাও, দেখো এক্স, এই যে এক্স এবং এই জায়গায় হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এক্স আর একটা কি ওয়াই। এবার এক্স এর মান তুমি যদি হচ্ছে জিরো বসাও, প্রথমে আমি জিরোতে শুরু করি। এক্স এর মান আমি যখন জিরো বসাবো, তখন ওয়াই এর মান কত দেখো তো। জাস্ট তুমি এই জায়গায় জিরো বসাবা, জিরো আর টু গুণ দিলে হবে জিরো, আর চলো শুধু কি থাকে 3, এই 3 হলো। আবার এক্স এর মান তুমি যদি 1 বসাও, তাহলে দেখো 2 একে 2, আর 2 আর 3 যোগ করলে কত হয় 5, এই 5 বসাইলাম। আবার এক্স এর মান যখন হচ্ছে 2 বসাবা, দেখো তো 2 দুগুণে কত 4, 4 এর সাথে 3 যোগ করলে কত হয় 7, মানে 7। এটা দিয়ে আমরা কি বুঝলাম ভালোভাবে দেখাও, এটা দিয়ে আমি বুঝলাম কি? এটা দেখো এক্স এর মান 0 1 2 আর ওয়াই এর মান 3 5 7, এটাতে কি বুঝলাম? এটাতে বুঝলাম হচ্ছে এই যে এক্স এর মানের সাপেক্ষে ওয়াই এর মান গুলা কি পরিবর্তনশীল। আমি যদি এক্স এর মান গুলা পরিবর্তন করে বসাই, তাহলে ওয়াই এর মান হচ্ছে পরিবর্তনশীল। তো এই জায়গায় তাহলে মান যদি পরিবর্তন হয়ে যায়, মানে এক্স এর মান ওয়াই এর মান দুইটাই যদি পরিবর্তন হয়, তাহলে সেটা কি? সেটা হচ্ছে চলক। এটা হচ্ছে বীজগাণিতিক ভাষায় চলক বলা হয়। চলক হচ্ছে তাহলে এখানে কি ওয়াই চলক, এক্স হচ্ছে চলক। কিন্তু আমরা কি বীজগণিত পড়তেছি এখানে? না, আমরা পড়তেছি হচ্ছে বুলিয়ান, মানে ডিজিটাল ডিভাইস এখানে। এখন এই জায়গায় বুলিয়ান চলক তাহলে কি? দেখো আমরা তো চলক পড়লাম, দেখো এদের তাকাও, এখন আমরা তো হচ্ছে চলক পড়লাম, এখন বুলিয়ান চলকটা কি? আশা করি এই চলক নরমাল যে চলক, এই চলক আমরা বোঝা শেষ। এখন আমরা জাস্ট কি করব? বুলিয়ান চলক। এখন বুলিয়ান চলকের মধ্যে আমি যদি হচ্ছে এতটুকু আচ্ছা এতটুকু আশা করি তোমরা মোটামুটি পড়ে ফেলছো। আমি এই জায়গায় লিখি, এই জায়গায় লিখি হচ্ছে বুলিয়ান চলক। এই জায়গা হচ্ছে কি, এটা হচ্ছে এগুলা পরে মিশাই দিব, বুলিয়ান চলক। দেখো ভালোভাবে খেয়াল করো, এই জায়গায় বুলিয়ান চলকটা কি হবে, একদম মনোযোগ দেখো।
আচ্ছা আবার একটু বলেন, ঠিক আছে নুসরাত জানাম একটু বলতেছি যে তাকাও। মূলত চলক কি, বীজগাণিতিক ভাষায় চলক বা ভেরিয়েবল কাকে বলা হয়? চলক হচ্ছে এমন একটা জিনিস যেটার মান পরিবর্তনশীল, কারণ এক এক সময় এক এক মান দেয়, সেটা হচ্ছে চলক। তো এই হিসাবে আমি এখানে একটা সমীকরণ লিখছি, y ইকুয়াল টু 2x+3। তো এই জায়গায় আমি যদি প্রথমে এই যে x এর মান 0 1 2 3 এগুলো আমি বসিয়ে দেখছি যে y এর মানটা কি পরিবর্তন হবে না পরিবর্তন হবে না। আমি এই জায়গায় x এর মান এগুলা পরিবর্তন করে মানে বসিয়ে দেখলাম y এর মানগুলো সবগুলা পরিবর্তনশীল, তাই আমি বলতে পারি x এবং y এই দুইটা হচ্ছে এখানে চলক বা ভেরিয়েবল। শেষ, এতটুকু এতটুকু জানলেই এনাফ, আর কোনো কিছু দরকার নেই। এবার তারপরে দেখো, এবারে দেখে দেখো আমরা আসলে মূলত পড়বো কি, বুলিয়ান চলক। কি পড়বো? বুলিয়ান চলক। দেখো বুলিয়ান চলক হচ্ছে যে চলকের মান শুধু 0 এবং 1 থাকে, অন্য কোনো কিছু থাকে না, সেটা হচ্ছে বুলিয়ান চলক। সহজভাবে দেখো, মানে হচ্ছে বুলিয়ান চলক যদি বলি, দেখো আমি হচ্ছে আর বাংলা না লিখি, বুলিয়ান চলকের মধ্যে যার দুইটা জিনিস থাকবে। দেখো এই দিকে তাকাও, এখানে চলকের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, 0 1 2 3 4 অনেক কিছু থাকতে পারে, বাট বুলিয়ান চলকের মধ্যে শুধুমাত্র 0 এবং 1 এই দুইটা জিনিস পরিবর্তন হবে। কি কি হবে? একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তো এই জায়গায় আমি যদি একটা জিনিস লিখি, দেখো তো a প্লাস বি লিখলাম, এই দুইটা জিনিস লিখলাম, কি লিখলাম? a প্লাস বি। এই জায়গার মধ্যে এটা তো আমি চলক হিসাবে যদি ব্যবহার করি, এই চলকগুলোর মান কত হবে? দেখো এইখানে একটা সমীকরণের মধ্যে, এই সমীকরণের মধ্যে এই চলকগুলোর মান কিন্তু অনেকগুলা বসাইতে পারছি, অর্থাৎ 0 1 2 3 4 5 6 আমার যতগুলা মন চাইছে আমি ততগুলা বসাইতে পারছি। কিন্তু এই জায়গায় a প্লাস বি আমি যদি বুলিয়ান চলক হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই তুমি a এর মান 0 অথবা 1 এবং b এর মান 0 অথবা 1 এই দুইটা ছাড়া কিছু বসাইতে পারবে না, কারণ আমাদের কম্পিউটার বাইনারি মান ছাড়া কিছু বোঝে না, বুঝতে পারছো? তুমি ওকে অন্য কোনো কিছু দাও, তাহলে হচ্ছে সে কিন্তু কিছু করতে পারবে না। ভাইয়া নেট প্রবলেম তো হইতে পারে, ভাইয়া এই নেট প্রবলেম। আচ্ছা দেখো, এ দেখাও এবার দেখো, এখানে হচ্ছে এ প্লাস বি এই দুইটা জিনিস যদি আমি বুলিয়ান চলক হিসেবে ব্যবহার করি, আবারও বলছি, এ প্লাস বি যদি বুলিয়ান চলক হিসেবে ব্যবহার করি, তাহলে এ এর মান তুমি 0 আর 1 এবং বি এর মান 0 আর 1 ছাড়া অন্য কোনো কিছু প্রয়োগ করতে পারবা না। কেন প্রয়োগ করতে পারবো না? কারণ ডিজিটাল ডিভাইস বা হচ্ছে আমাদের কম্পিউটার, যেটা কম্পিউটারে অবশ্যই বাইনারি মান ইউজ করা হয়, মানে বাইনারি ছাড়া কম্পিউটার কিছু বোঝে না, অর্থাৎ কম্পিউটার হচ্ছে 0 এবং 1 ছাড়া অন্য কিছু কম্পিউটার বুঝে না, বুঝতে পারছো? এর জন্য চলক হচ্ছে কি 0, তুমি আমি যে চলকটা বসাবো সেটা হচ্ছে 0 1 1 হবে। এবার দেখো, এবার তারপর হচ্ছে আমরা যদি একটু আগাই, সমন্বয় গঠিতের পরে ওটা কি লিখছে? আচ্ছা সমন্বয় গঠিত গণিত, গণিত বুঝতে পারছো, ম্যাথ অঙ্ক, গণিতকে বুলিয়ান অলজেব্রা বলে, গণিত বুঝতে পারছো, সমন্বয় গঠিত গণিত। আচ্ছা দেখো এবার এদিকে তাকাও, কে রোমানা কি অবস্থা তোমার? হচ্ছে নেট খারাপ নাকি বলো তো? নেট খারাপ কিনা বলো? আচ্ছা কেউ হচ্ছে উল্টা পাল্টা কেউ কমেন্ট করবে না, বুঝতে পারছো? উল্টা পাল্টা কমেন্ট করলে তোমার কিন্তু ব্যান করে দিবে, ওটা ব্যান হয়ে যাবে দেখবা। আচ্ছা দেখো এতটুকু আমাদের শেষ, বুলিয়ান চলক এগুলা নিয়ে আমরা হামুরি খুব একটা কঠিন বা এমনটা না, এগুলো আমরা পড়া শেষ। এবার দেখো বুলিয়ান চলক পড়লাম, তাহলে বুলিয়ান ধ্রুবক পড়তে হবে না? বুলিয়ান অলজেব্রা তো বইরা ফেলছি। দেখো এবার আমাদের কি পড়তে হবে? বুলিয়ান ধ্রুবক। কি পড়বো? বুলিয়ান ধ্রুবক। দেখো প্রথমে হচ্ছে একটু মনোযোগে দেখো সবাই, হ্যাঁ ধন্যবাদ, একটু মনোযোগ দেখো সবাই, এদিকে দেখো সবাই, একটু মনোযোগ দেখো সবাই, এদিকে দেখো সবাই, ভোটের দিকে দেখো। প্রথম হচ্ছে ধ্রুবক, প্রথমে কি? প্রথম হচ্ছে ধ্রুবক। এখন একটা ধ্রুবক বলো, ধ্রুবকটা কি? যার মান তুমি পরিবর্তন করতে পারবা। এখন দেখো তো, তুমি যদি বলো যে পায়ের মান কত, 3.1416, এটা পায়ের মান। তুমি চাইলে কি পায়ের মান 4 লিখতে পারবা? শুধু 4 লিখতে পারবা না? পারবা না। কেন পারবা না? কারণ এটা একটা কনস্ট্যান্ট, এটার মান পরিবর্তন হয় না, এটা ধ্রুবক। তো এই হিসাবে এইখানে বুলিয়ান ধ্রুবক কি হবে? এই জায়গায় বুলিয়ান ধ্রুবকটা কি হবে? জাস্ট আমি ধ্রুবকটা হচ্ছে এই জায়গায় কি লিখছি, এই জায়গা হচ্ছে বুলিয়ান ধ্রুবক, ধ্রুবকের জায়গায় জাস্ট হচ্ছে বুলিয়ান ধ্রুবক। তো বুলিয়ান ধ্রুবকটা কি হবে? দেখো তো, বুলিয়ান বলো বা হচ্ছে যাই বলো না কেন, ডিজিটাল ডিভাইসে কি ব্যবহার হয়? ডিজিটাল ডিভাইসে মাত্র দুইটা সংখ্যা ব্যবহার হতে পারে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তাহলে এই জায়গায় বুলিয়ান ধ্রুবকের মধ্যে শুধুমাত্র 0 1 ছাড়া এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক, বুঝতে পারছো? বুলিয়ান ধ্রুবক যদি ব্যবহার করি, তাহলে 0 আর 1 ছাড়া আমি কোনো ধ্রুবক ব্যবহার করতে পারবো না। দেখো একটা ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে খুব ভালো বুঝতে পারবো এটা, আশা করি, না হলে একটু প্রবলেম হতে পারে। আচ্ছা দেখো এবারে তাকাও, দেখো এই যে a+1 আমি এটা বসাইলাম, ভালো করে তাকাও, আমি একটা হচ্ছে সমীকরণ লিখলাম। আচ্ছা দেখো এই যে তাকাও, আমি একটা সমীকরণ লিখলাম, খুবই সহজ সমীকরণ, যে a+1 এই জায়গায় ধ্রুবক কত হবে? দেখো তো এর মান, আচ্ছা তোমরা সবাই বলো তো এর মান আমি কি কি বসাইতে পারবো? এটা সবাই বলো, সবাই হচ্ছে উল্টা পাল্টা, দেখো তুমি হচ্ছে পারলে তো পারো, এটা উল্টা পাল্টা কমেন্ট না করে সবাই এটা বলো তো, আমি এই জায়গায় এর মান কি কি বসাইতে পারবো, সর্বোচ্চ আমি কি কি বসাইতে পারবো? আমি তোমাদের বলে দিলাম যে আমরা এখানে এর মান পরিবর্তিত, মানে একটার পরিবর্তন একটা বসাইতে পারবো, মাত্র দুইটা সংখ্যা। তো দুইটা সংখ্যা কি কি বসাইতে পারবো একটু বলো তো, দুইটা সংখ্যা কি কি বসাইতে পারবো? আচ্ছা হ্যাঁ অবশ্যই নোট করবা, কেন নোট করবা না? কারণ এগুলো তো নোট, তুমি নোট না দিলে পুরস্কারটা কিভাবে পাবা, আর শিখবা কিভাবে? 2 দিন পর তো ভুলে যাবা, বুঝতে পারছো? কারণ এর এর আগে তো তুমি অনেক ক্লাস করছো। আচ্ছা দেখো এবারে তাকাও,
দেখো এবারে তাকাও, এ প্লাস ওয়ান, তো এই জায়গায় এর মান কয়টা হইতে পারে? এর মান কিন্তু সর্বোচ্চ দুইটা মান হইতে পারে। দুইটা মান কি কি দেখো তো, এর মান দুইটা মান হইতে পারে, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান। তো জিরো এবং ওয়ান ছাড়া এর মান কিন্তু কোনো একটা সম্ভব না। তো এই জায়গায় তুমি যদি জিরো বসাও, জিরো প্লাস ওয়ান এটা একটা বসাইতে পারো। তাহলে আবার তুমি বসাইতে পারো, ধরো হচ্ছে এটা একটা, তাহলে এই যে ধ্রুবকটা এটা তো ধ্রুবক, এটার মান কেমন পরিবর্তন করতে পারবো? পারবো না, এটা একটা ধ্রুবক। আবার এদিকে তাকাও, আমি যদি ধরো হচ্ছে ভি লিখলাম, ভি প্লাস জিরো লিখলাম, এ একটা ধ্রুবক। অর্থাৎ কোনোভাবে যদি সিঙ্গেল ধ্রুবক আকারে থাকে, এখানে আমি সময় নষ্ট না করে সামনের দিকে আগাবো। দেখো এ তাকাও, আমরা যদি হচ্ছে এই যে এই জায়গায় বি প্লাস জিরো, এই যে এটা একটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক। অর্থাৎ কোনো কিছুর পরে যেটা সিঙ্গেল আকারে থাকবে, যদি জিরো আর ওয়ান থাকে, তাহলে বুঝবে এটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক, এটা বুলিয়ান ধ্রুবক। আসলে আসলে বুলিয়ান ধ্রুবক নিয়ে আসলে, আচ্ছা দেখো এবার দেখো, হ্যাঁ ধন্যবাদ, এই যে এত বলে ফেলছে, ধন্যবাদ। দেখো কেউ হচ্ছে, মানে দেখো কেউ পারতে পারে কেউ না পারতে পারে, জাস্ট তোমারটা তুমি শিখো, কে পারছে কে পারে না এইসব নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, বুঝতে পারছো? যে বেশি পারে আর পরীক্ষার হলে আসলে, এখন তো অর্থ পরীক্ষা হচ্ছে না, তোমার তো পরীক্ষা কিছুদিন পরে, সবাই যখন একসাথে পরীক্ষা দেবে তখন দেখা যাবে কে কি করবে না করবে, বুঝতে পারছো? তো হতাশ হওয়ার কিছু নেই। আচ্ছা দেখো, এইবার এই বুলিয়ান ধ্রুবক বুলিয়ান চলক যা আছে এগুলা শেষ, মোটামুটি আমাদের মেইন জিনিস আমরা করে ফেলছি। এবার সবাই মনোযোগ দাও, এবার কিন্তু আমরা একদম মেইন যে পয়েন্ট, যেটা ছাড়া তুমি পরীক্ষায় আনসার করতে পারবে না। আবারও বলছি, যেটা ছাড়া তুমি পরীক্ষায় যে সমীকরণগুলো আসবে এগুলো সমাধান করতে পারবে না, ওটা এড করবো। এটা এবার আমরা, হ্যাঁ ধন্যবাদ, এই যে নাবিলা মিম, বুঝতে পারছো, ধন্যবাদ। আচ্ছা দেখো এবারে তাকাও, এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খুবই সহজ একটা জিনিস, সেটা হচ্ছে পূরক। আরেকটা জিনিস পড়বো কি, পূরক। দেখো তো এই যে তাকাও, পূরকটা একটু তোমাদের বলে দিই। আচ্ছা দেখো, পূরকটা তোমাদের বড় করে লিখতে বলো। দেখে তাকাও, এই পূরক, পূরক কি আবার, মানে বুলিয়ান পূরকটা কি? মুদ্রা কথা হলো পূরক কিছু না, পূরককে প্রকাশ করা হয়, জাস্ট আমি প্রথমে প্রকাশটা লিখে দিই। পূরককে হচ্ছে প্রকাশ করা হয়, দেখো প্রকাশ করা হয় হচ্ছে জাস্ট ভার দিয়ে। এটার নাম কি, ভার বলবো। আর কেউ বলে না ভাইয়া আপনি তো মাইনাস দিলেন, বার কেন বললেন? এমনটা না, এটা হচ্ছে পূরকটা প্রকাশ করা হয় ভার দিয়ে, বুঝতে পারছো? দেখো সমান চিহ্ন একটা উপরে দিছি, এটা হচ্ছে ভার দিয়ে প্রকাশ করা হয়। তো এই জায়গায় আরো একটা জিনিস আছে, তুমি যদি এটা ভার না দিয়ে, মানে ভারগুলা কিভাবে দিবা, দুইটা দিতে পারো। একটা হচ্ছে এর উপর প্রাইম দিতে পারো, এটা হচ্ছে পূরক, বুঝতে পারছো? এর উপর যদি প্রাইম দাও এটাও পূরক হয়ে যাবে। বাট আরেকটা দিতে পারো এর উপর ভার, তো আমি তোমাদের প্রেফার করবো এই দ্বিতীয়টা দেওয়ার জন্য। যদি এর উপর একটা দাগ থাকে, মানে এর উপর যদি একটা দাগে থাকে, তাহলে তুমি অবশ্যই বলবো সেটা হচ্ছে এ পূরক, বুঝতে পারছো? সেটা কি বলবা, এ পূরক, বা এটা উচ্চারণ হবে এ ভার। এ ভার মানে তুমি বুঝবা এটা হচ্ছে পূরক, বুঝতে পারছো? পূরকটা মানে এটা উচ্চারণ করা হয় ভার হিসাবে, কি হিসাবে উচ্চারণ করা হয়, ভার হিসাবে, বুঝতে পারছো? আচ্ছা দেখো কমেন্ট, হ্যাঁ ঠিক আছে, মানে হিয়া দেখো আমি বলি, তোমাদের অনেকে তোমরা কমেন্ট করো, আমি বুঝতে পারছো। দেখো অতিরিক্ত, আপনি অতিরিক্ত, আচ্ছা দেখো কেউ যদি অতিরিক্ত করে, আমি হচ্ছে তাকে দেখতেছি, তাকে হচ্ছে খুব দ্রুত ব্যান করে দেওয়া হবে। তুমি একটা জিনিস চিন্তা করো, কে কি কমেন্ট করলো ওইদিকে তোমার খেয়াল নেই, তোমরা হচ্ছে যারা আসলেই পড়তে আসো, এখানে অনেকে পড়তে আসো আমি জানি, এখানে অনেক মানুষ, অনেক সবাই পড়তে আসো, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। দেখো এখানে হচ্ছে এ ভার, এটা এটা অবশ্যই কি উচ্চারণ করবা, ভার উচ্চারণ করবা, মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, এ ভার গেল, এটা হচ্ছে ভার গেল, জাস্ট এটাই পূরক হচ্ছে। এখন ভার মানে কি, এটা কি হবে দেখো তো, পূরক মানে হচ্ছে উল্টা, বুঝতে পারছো? পূরক মানে কি, উল্টা, শেষ। পূরক মানে উল্টে যাবে। দেখো এই তাকাও, এই এক, আমি যদি 1/2 লিখি, কি লিখলাম, 1/2। আমি যদি তোমাকে বলি যে এটা পূরক মানে কত, এটা পূরক কত, জাস্ট তুমি দুইটা উপরে দিবা, একটা নিচে দিবা, এটাই হচ্ছে পূরক। কিন্তু এই জায়গায় তো কাহিনী উল্টা। এখন আমরা পড়তেছি হচ্ছে বুলিয়ান, মানে ডিজিটাল ডিভাইস। এই জায়গায় কি 2 ও 1 এগুলো আছে, মানে 2 আছে, 2 তো নেই। এই জায়গায় কি আছে, শুধু 0 এবং 1। তাহলে পূরকটা কি হবে এগুলা, দেখো তো, জিরোর উপরে যদি একটা ভার দিই, জিরোর উপরে ভার দিলে এটা 1 হবে, এবং 1-এর উপরে ভার দিলে এটা 0 হবে। এগুলো সবগুলা কিন্তু কাজে লাগবে, এই সবগুলা কাজে লাগবে, এটা হচ্ছে পূরক। পূরক মানে হচ্ছে, মানে খুবই দেখো এদিকে দেখো, খুবই সহজ জিনিস। পূরক মানে হচ্ছে 0-এর উপর ভার দিলে 1, আবার 1-এর উপর ভার দিলে কত হবে, 0 হবে। কত সহজ জিনিস এটা পূরক। আচ্ছা দেখো, এইবার আমরা হচ্ছে একটু পূরক, আশা করি পূরক শেষ, বোঝা শেষ। এবার আমরা আরো একটা জিনিস করবো, সেটা হচ্ছে 0 এবং 1 দ্বারা আসলে কি বোঝায়। এবার প্রশ্ন হচ্ছে পূরক শেষ, আশা করি সবাই আশা করি লেখা ফেলছো পূরক। ঠিক আছে, এবার আমরা নেক্সটে চলে যাব। সেটা হচ্ছে খুবই আরো সহজ, এত সহজ প্রশ্ন যে পরীক্ষায় তোমাদের দিবে, বা এত বেসিকটা এত সহজ আসলে এই অধ্যায় বলার বাইরে। দেখো 0 এবং 1 দ্বারা কি বোঝায়, এবার প্রশ্ন হচ্ছে 0 এবং 1 দ্বারা কি বোঝায়, 0 ও 1 দ্বারা। আচ্ছা যারা পারো এবার এটা বলো তো, 1 দ্বারা কি বোঝায়, এটা হলো কোশ্চেন, বুঝতে পারছো? এগুলো তোমাদের খ নাম্বার কোশ্চেন আসতে পারে মানে এগুলো বিগত সালে আসছে, বুঝতে পারছো? আচ্ছা দেখো, দেখো কেউ হচ্ছে, আবারও বলছি, কেউ অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কোনো কমেন্ট করবা না, যাতে তোমাদের এখান থেকে ভ্যান করতে দিতে বাধ্য হয়। কারণ তোমরা এখানে পড়তে আসছো, তোমাদের প্রতি যথেষ্ট আন্তরিকতা ভালোবাসা আমাদের আছে বিদায় আমরা এটা করতেছি, বুঝতে পারছো? যাতে এটা নষ্ট না হয়। আচ্ছা দেখো এবারে দিয়ে খেয়াল করো,
এবার এই জায়গায় তাকাও, এই জায়গা হচ্ছে 0 1 দ্বারা কি বোঝায়, এটা যারা পারো ঝটপট কমেন্ট করে ফেলো, আর যারা পারো না ন্যূনতম হতাশ হওয়ার দরকার নেই, কারণ তুমি আসছো এখানে শিখতে, অবশ্যই শিখে তারপরে যাবা। আজকের ক্লাসের পরে দেখো, আজকের ক্লাসের পরে তুমি যদি না পারো তাহলে কিন্তু অপরাধ, তাহলে তুমি ক্লাস করে কি শিখলা? ক্লাস করবা, ক্লাসের পরে এগুলো তোমার সব একদম ইজি মনে হবে, এত ইজি মনে হবে, এত পানি ভাত এত মনে হবে। আচ্ছা দেখো, 0 এবং 1 দ্বারা কি বোঝায়, প্রথম আমি একটা জিনিস আঁকাই। দেখো, এই একটা জিনিস দিলাম, এটা কি? এটা হচ্ছে 0, এটা 1, এটা হচ্ছে আবার 0, এটা 1, আবার এটা হচ্ছে 0। এটা কি দিলাম? 0 1 না দিয়ে 1 2 কেন দিলাম না? এর কারণ হচ্ছে আমরা তো ডিজিটাল ডিভাইস বা বুলিয়ান অ্যালজেব্রায় পড়ে আসছে কি ব্যবহার হবে। বুলিয়ান অ্যালজেব্রা সরার মাত্র দুইটা জিনিস আছে, মানে ধ্রুবকের মধ্যে একটা 0 আর একটা 1, এছাড়া তো আমি কোনো কিছু ইউজ করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। তাই এই জায়গায় আমি 0 দিছি আর একটা 1 দিছি। তাহলে বলতে ভাইয়া এই জায়গায় একটা আছে সোজা একটা সমতল, এরপরে একটা ঘর কেন হলো? একটা ঘর কেন হলো? এটা মূলত আসলে ভোল্টেজের মানে হচ্ছে একটা তারতম্য, মানে ভোল্টেজের হিসাব, বুঝতে পারছো? যখন 0, এই 0 দ্বারা বোঝা হচ্ছে অফ। 0 দ্বারা কি বোঝায়? 0 দ্বারা বোঝা হচ্ছে অফ। অফ মানে এটা হচ্ছে লো ভোল্টেজ, মনে রাখবা, যদি অফ লাগ থাকে এটা হচ্ছে লো ভোল্টেজ, বুঝতে পারছো? এটা হচ্ছে ভোল্টেজের হিসাব, জাস্ট আর কিছু না, লো ভোল্টেজ। আরেকটা জিনিস, তোমাদের যতটুকু লাগবে আমরা ঠিক ততটুকুই পড়াবো, বুঝতে পারছো? এক্সট্রা কিছু পড়াবো না যেটা তোমাদের জন্য বোঝা মনে হবে। যতটুকু পরীক্ষা আসবে, যা পরীক্ষা আসবে তাই আমরা পড়বো। আচ্ছা দেখো, হ্যাঁ এই যে বুলিয়ান চলক, বুলিয়ান ধ্রুবক, কত সুন্দর। আচ্ছা সবাই যে এত মানে মনোযোগী, অবাক করা বিষয়। এবার আমি দিব 1, কত দিব? 1। দেখো তাই তাকাও, ভালোভাবে তাকাও। 0 মানে হচ্ছে অফ, লো ভোল্টেজ। আর 1 মানে কি? 1 মানে হচ্ছে এটা 1, 1 মানে হচ্ছে সুইচ অন। আমি যদি সুইচ হিসেবে চিন্তা করি, সুইচে যদি 0 থাকে সেটা অফ, মানে সুইচ অফ, কারেন্ট অফ, বুঝতে পারছো? ভোল্টেজ অফ মানে কারেন্ট অফ। আর যদি 1 দিই তাহলে এটা অন, আর অন দিলে এটা হচ্ছে কি? ভোল্টেজ হাই, কারেন্ট চলবে, শেষ। এই ভোল্টেজ হচ্ছে হাই, ভোল্টেজ হাই, ভোল্টেজ হাই। জাস্ট 0 এবং 1 দ্বারা এই দুইটা জিনিস বোঝায়। দেখো এই জিনিসটা কিন্তু তোমার কাজে লাগবে, অবশ্যই বললাম এই জিনিসটা কিন্তু তোমার কাজে লাগবে। এটা কিন্তু সংখ্যা পদ্ধতির মধ্যেও ছিল, তোমরা পড়ছো কিনা জানি না, বাট এটা সংখ্যা পদ্ধতির মধ্যে ছিল। দেখো যদি হচ্ছে এরকম একটা সোজা দেখ, তোমাদের এরকম এমসিকিউ আসবে, কিন্তু আবার বলছি এটা কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এই যে এই চিত্রটা, এটা হচ্ছে এমসিকিউর জন্য চিত্রটা গুরুত্বপূর্ণ। কেন? এরকম একটা চিত্র দিয়ে বলবে যে এটার বাইনারি মান কত, তোমাকে চিত্র দেখে বলতে হবে বাইনারি মান কত। একটা বিপদ না বলো তো? এটা এখন এই ক্লাস করার পরে যদি তোমার মনে হয় ভাই কঠিন লাগছে, তাহলে কিন্তু তুমি মনোযোগ দিয়ে ক্লাস করোনি, বুঝতে পারছো? এবার তাকাও, দেখো তো, 0 1 0 1 0 1। এখন আমি যদি তোমাদের বলি এটা তো 0 1 0 1 0 1 হলো, এখন আমি তোমাদের ছোট্ট একটা করতে দেবো, এটা তোমরা সবাই বলো তো। এটা তো 0 1 1, মানে যেটা সমতল, যেটা নিচু লাইন সেটা হবে 0, আর যেটা উপরে চলে যাবে সেটা কি হবে? 1 হবে। তাহলে তোমরা এটা বলো তো, এটা কি হবে বলো? আচ্ছা এটা বলো দেখি, এটা বলো তো, বলো বলো। এটা হচ্ছে এখানে আরেকটা পয়েন্ট, বলো তো এটা বাইনারি মান কত হবে? দেখি কে পারো, এটার বাইনারি মানটা বলো। হ্যাঁ, যে ভাইয়া আমার এমসিকিউ আসছে, হ্যাঁ অবশ্যই এরকম এমসিকিউ আসবে, এটা খুবই ইজি জিনিস, তা কিন্তু না পারলে মুখস্থ করতে হবে। কয়টা মুখস্থ করবে? সবকিছু কি মুখস্থ করা যায়? সবকিছু কি মুখস্থ করা যায়? মুখস্থ তো সবকিছু করা যায় না। আচ্ছা দেখো, আমি এটা তোমরা একটু বলতে থাকো যে এটা কি হবে, এটা সবাই একটু বলতে থাকো, সবাই ওটা বলতে থাকো, আমি এতটুকু মিশে দিয়ে এতটুকু শেষ হয়ে গেছে আশা করি। দেখো, আশা করি এতটুকু শেষ হয়ে গেছে। এবার দেখো, হ্যাঁ এতটা বলতে থাকো, দেখি কয়জন পারো, দেখি কয়জন পারো, বলতে থাকো, ঝটপট একটু বলতে থাকো, দেখি কয়জন পারে এটা, দেখি কয়জন পারে। হ্যাঁ বলো। দেখো এবারে তাকাও, মনোযোগ দেখাও, একদম মনোযোগ, সবাই মনোযোগ দেখো। 0 0 1 0 0, এক হারানি 0। আচ্ছা দেখি মিলাই, এক হারানি 0 1 0 0 1 0। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখো তো এই যে কত সুন্দর সবাই পারতেছে। তার মানে কি এখানে দুইটা 0 কেন হলো, ভালোভাবে তাকাও। এখানে হচ্ছে এতটুকু 0, এখান থেকে এই পাশে যাচ্ছে 1, এতটুকু 1, এবং এখানে কিন্তু দুইটা 0। দেখো এদিকে হচ্ছে এতটুকু একটা, এই যে এতটুকু হচ্ছে একটা, এখান থেকে আরেকটা 0, আবার 1, তারপরে 0। আশা করি এটা বুঝছো বা এটা তুমি পারবা, কোনো সমস্যাও নেই। আচ্ছা দেখো, আমরা এবার কিছু সূত্র বলবো। আবারও বলছি, এই সূত্রগুলা তোমরা যারা অ্যাডমিশন দিবা সেখানেও কিন্তু আসে, বুঝতে পারছো? এই সূত্রগুলো যারা অ্যাডমিশন দিবা, ওই অ্যাডমিশন সবাই দেওয়ার ইচ্ছা আছে, সবারই তো বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা আছে, ভালো ভালো জায়গায় পড়ার ইচ্ছা। যারা সায়েন্সে আছে তারা তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় পড়ার সুযোগ আছে। যারা আর্টস আছে তাদের তো বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে ডিপ্লোমা নার্সিং ছাড়া কিছু আসলে সুযোগ তেমন একটা হয়ে সারে না। কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, তোমাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে তোমার এইসব প্রশ্ন দিলে তুমি যাতে পারো। দেখো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মৌলিক অপারেটর। কি পড়বো? অপারেটর। এই যে একটু আগে যে বললাম যে অপারেটর কি, বা অপারেটর কখন কি, কোনটা কি করে না করে, এখন আমরা যেটা পড়বো, হ্যাঁ নিশাত তাওয়াচ্ছম বলে ফেলছে, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, সবাই দাও, মৌলিক অপারেটর। মৌলিক অপারেটর, দেখো মৌলিক অপারেটর। এখন মৌলিক অপারেটর, মৌলিক মানে কি? যেটার সর্বনিম্ন আর কিছু নাই, এটা হচ্ছে মৌলিক। মৌলিক অপারেটর কয়টা?
মৌলিক অপারেটর হচ্ছে তিনটা, খুব ভালোভাবে বুঝবা। দেখো এগুলো তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে, ওই সারা জীবন প্রত্যেক সারণী মুখস্থ করছো অনেকে, যে কিভাবে কি হইলো না হলো এগুলো বিস্তারিত জানতে পারবা। দেখো সব মনোযোগে দেখো, মৌলিক অপারেটর কয়টা? মৌলিক অপারেটর হচ্ছে তিনটা। একটা হচ্ছে এন, একটা হচ্ছে এন্ড, এ এন ডি। কেউ আবার এ এন লেখো না, এই ছোট হাতের দিয়ে লিখবো না, অবশ্যই সবগুলা ক্যাপিটাল দিবা। এ এন ডি, এন, এটা একটা, এটা একটা। তারপর হচ্ছে যেটা 2 নাম্বার, সেটা হচ্ছে অর, এই অর 2 নাম্বার। এবং 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে নট। বুঝতে পারছো? এই তিনটা। দেখো একটা হচ্ছে কি, একটা হচ্ছে এন্ড, অর, নট, এই তিনটা হচ্ছে মৌলিক। এগুলো আমি সামনে আরো বলবো। সামনে হচ্ছে কোনটা কোন গেট, কোনটা দিয়ে কি করা, এই সবগুলাই বলবো। বাট এদিকে তাকাও, এন্ড, এটা অর, এটা হচ্ছে নট, এই তিনটা। তো মনোযোগে দেখো তো, এন্ড গেট, এন্ড গেট হচ্ছে, এটা মানে হচ্ছে ডট, ডট গুণন। এন্ড গেট মানে কি? ডট গুণন। আবার বলছি, এন্ড গেট মানে হচ্ছে ডট, অর্থাৎ ধরো হচ্ছে এই 1 আর 1 কি হবে, ভিতরে কি হবে, ডট। যদি ডট থাকে তাহলে এটা তুমি বুঝবা যে এটা হচ্ছে এন্ড গেট আছে। বুঝতে পারছো? যদি ডট থাকে, ধন্যবাদ, এই যে বলে ফেলছে আবিয়ান ইসলাম, বুঝতে পারছো? কত ধন্যবাদ বলে ফেলছো। দেখো এই 1 আর 1 যদি ডট থাকে সেটা হচ্ছে এন। আবার যদি অর মানে হচ্ছে যোগ, যদি যোগ থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের অর। এবং নট মানে কি? নট মানে হচ্ছে ভার। কেউ আর বিয়োগ মনে করো না, এটা হচ্ছে ভার। বুঝতে পারছো? যদি ভার থাকে তাহলে সেটা হচ্ছে নট। আমি এগুলো সবগুলো একটা একটা করে পড়বো। দেখো এবার দুইটা জিনিস খেয়াল করো, এই তাকাও, এই যে মানসুরা বলে ফেলছে হ্যান্ড অর নট, কত সুন্দর। এবার এ তাকাও, মনোযোগ দেখো তো, আমি এখানে যদি এ আর বি দুইটা ইনপুট নিই, কি কি নিলাম? ইনপুট মানে এ আর বি দুইটা মান নিলাম, দুইটা এ আর বি। আমি এটা হচ্ছে এন গেট করবো। এন গেট মানে কি? এই দুইটার মধ্যে কি ডট না? ভালোভাবে তাকাও তো, ভালোভাবে তাকাও, এদিকে তাকাও, এদিকে খেয়াল করো। এ আর বি এই দুইটা জিনিস নিলাম, যাদের সত্যের সারণী ঝামেলা আছে আমরা কিন্তু একই সাথে সত্যের সারণী সব ক্লিয়ার করে ফেলবো। বুঝতে পারছো? দেখো এ নিলাম এবং বি নিলাম, তো এই জায়গায় আবার এখানে কি দিলাম? এ বি। এ বির ভিতরে আমি কি দিছি? ডট। ডট মানে কি? এ বির ভিতরে ডট দেওয়া মানে হচ্ছে এটা আমি এন গেট বুঝাচ্ছি। এখন কোথাও কিন্তু, কোথাও কোনো প্রশ্নে একটা সিঙ্গেল প্রশ্ন কিন্তু লেখা থাকবে না যে ভাই এটা হচ্ছে এন গেট, এটা অর গেট, নট গেট। তোমাকে দেখে বুঝতে হবে এখানে যেহেতু ডট আছে, তার মানে আমি বুঝলাম এটা হচ্ছে এন গেট বা এন্ড, শেষ, বুঝলাম। এবার এন গেট আমি কিভাবে হিসাবটা করতে পারি দেখো তো। এর মান আমি যদি জিরো দিই, আমাদের ইনপুট বা যে মানগুলা দেবো, জিরো আর ওয়ান সাথে দেওয়া পসিবল না, একটু আগে আমরা পড়ে আসলাম। সবগুলাই কি দিতে হবে? জিরো দিতে হবে। আচ্ছা দেখো, তোমাকে একটা জিনিস বোঝাই, তুমি এর মান, এদের ভালোভাবে তাকাও, এর মান জিরো আর হচ্ছে ওয়ান, এই দুইটা ছাড়া অন্য কোনো মানকে আমি বসাইতে পারবো? তুমি পারবা? আর তুমি বসালে তুমি নিজে একটা তৈরি করতে হবে। বুঝতে পারছো? তুমি যদি তৈরি করে বসাইতে পারো, অর্থাৎ তুমি নতুন একটা কম্পিউটার আবিষ্কার করবা যেখানে হচ্ছে দুই দিলেও কাজ করবে, জিরো আর ওয়ানে কাজ করবে না। বুঝতে পারছো? তাহলে তুমি ওই দুই ইউজ করতে পারবা এই জায়গায়, নতুবা না। আচ্ছা দেখো, এবারে দেখেন করো, একদম মনোযোগ দেখো, একদম মনোযোগ। এই যে এর মান জিরো বসাইলাম, বি এর মানও জিরো বসাইলাম, এ বির মান কি পাবো? এই এটা না পারলে কিন্তু একদম মাইর হবে, এটা না পারলে। জিরো আর জিরো গুণ দিলে কি হয়? জিরো হয়। এই জিরো বসাইলাম। দেখো আমি তো জিরো ওয়ান ছাড়া কম্বিনেশন পারবো না। আবার এ এর মান আমি ওয়ান দিলাম, এ এর মান ওয়ান, বি এর মান জিরো, বি এর মান আমি কি দিলাম? জিরো দিলাম। তো ওয়ান আর জিরো গুণ দিলে কি হয়? ওয়ান আর জিরো গুণ দিলে জিরো হয়। এটা তো আমরা জানি যে শূন্যর সাথে দুনিয়ার সহগুণ দিলে দুনিয়াটাই জিরো বানাই ফেলবে, মানে শূন্যর এত পাওয়ার। বুঝতে পারছো? আচ্ছা এবারে তাকাও, এটা তো আমি জিরো দিলাম, আবার এটা যদি জিরো হয়, এই প্রথমটা এ এর মান জিরো, বি এর মান হচ্ছে ওয়ান, তো এই দুটা গুণ করো তো, এ এর মান জিরো, জিরো আর ওয়ান গুণ করলে কত হয়? জিরো হয়। ভালোভাবে তাকাও। আচ্ছা এই জিনিসটা আমি একটু ছোট করে লিখি, এটা হচ্ছে বেশি দূরে হয়ে গেছে। বুঝতে পারছো? একটু এই সাইডে লিখি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবো। এই এ বি, এটা হচ্ছে জিরো, এটাও জিরো, এটাও হচ্ছে জিরো। কেন জিরো? জিরো আর ওয়ান গুণ দিলে জিরো। এবার মনোযোগ দেখো তো, আমি যদি এ এর মান ওয়ান, বি এর মানও যদি ওয়ান দিই, দুইটাই ওয়ান, এ এর মান ওয়ান, বি এর মান ওয়ান, আমি যদি এই জিনিসটা করি, দেখো তো এ এর মান হচ্ছে ওয়ান, বি এর মান ওয়ান। এইবার এটা কত হবে? আমি বলবো ভাই এক আর এক গুণ, এক আর এক গুণ দিলে কত হয়? ওয়ান। এটা যে না জানছো অর্থাৎ তো শীর্ষ শ্রেণীতে ভর্তি হওয়া উচিত, যে ওয়ান আর গুণ দিলে ওয়ান হয়। এটা হচ্ছে সত্যেক সারণী। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে সত্যেক সারণী। তুমি যদি এটাকে বক্স করো তাহলে এটাই মূলত হচ্ছে সত্যেক সারণী। একটা নাম আছে সত্যক সারণী। বাট একটা কথা তোমাদের, হ্যাঁ, এই যে জান্নাতুল মিম, কত সুন্দর, এ কত সুন্দর, সবাই বলতেছে লাবণী, বাহ, আসলে আমি মুগ্ধ। ইরিন আক্তার জিরো, কত সুন্দর, সবাই বলতেছে, মানে সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে, আমি বুঝতে পারতেছি তোমরা অনেক মনোযোগ দিয়ে ক্লাস করছো, তোমরা অবশ্যই ভালো করবা। বুঝতে পারছো? তোমরা অবশ্যই ভালো করবা। দেখো এ তাকাও, এটা দেখে আমি কি বুঝলাম, যেটা কি আসলে ব্যাপারটা কি, এটা দেখে আমি বুঝলাম কি? বুঝলাম ইনপুটের মান, আমি যদি এ আর বি এই দুইটার মধ্যে কেবলমাত্র দুইটাই যদি ওয়ান হয়, মানে দুইটাই যদি ওয়ান হয়, তবে আমি আউটপুটটা পাবো, মানে ওয়ান পাবো, কিছু একটা পাবো। যদি কোনো একটা জিরো হয় তাহলে মানটা পাবো না। এই যে তাকাও, এন গেট মানে হচ্ছে এমন একটা জিনিস, এন গেট হচ্ছে তোমাকে দুইটাই যদি আমি ওয়ান না দেই তাহলে আমি ওয়ান পাবো না, মানে কোনো আউটপুট পাবো না। এই সবগুলা কি হবে? জিরো হবে। এটা দিয়ে বুঝলাম এটা সত্যের সঙ্গে কাজে লাগবে, একটু করে আমরা আরো বিস্তারিত বলবো। এবারে তাকাও, আচ্ছা এবার দেখো, এই যে নুসরাত জাহান বলে ফেলছে জিরো, হ্যাঁ ধন্যবাদ ভাইয়া। দেখো এবার সামনের দিকে আগাও, এটা আমাদের শেষ। এবার আমরা কি করবো? অর।
এখন অর পড়তে গেলে অর তো আমাদের এখানে, আচ্ছা এটা মিশাই এটা পরে লিখবো। অরের ক্ষেত্রে দেখো তো এই একই জিনিস লিখবো। অরের ক্ষেত্রে এখানে আমি এ দিলাম, এখানে আমি বি দিলাম, আবার এখানে হচ্ছে সি, মানে সি না তো, এই অর যদি দেই, অর মানে কি, অর মানে কি, অর মানে হচ্ছে যোগ। তার মানে এই এ আর বি কি করতে হবে, এ আর বি আমাদের যোগ করতে হবে, এ আর বি কি করতে হবে, যোগ করতে হবে। তো এই জায়গায় কি দেবো, এ প্লাস বি, এই যোগ দিলাম। কত সহজ জিনিস। কেন আর বলতে পারো ভাইয়া যোগ কেন দিলেন, ওর গেট আছে মানে ওর আছে, এর জন্য আমরা যোগ ব্যবহার করলাম। তো এই জায়গায় তাকাও, দেখো তো এর প্রথমে কি জিরো বসালাম, এটাও জিরো বসালাম, জিরো আর জিরো করলে একটা বড় জিরো দিলাম। আবার এটা জিরো, এটা ওয়ান যদি বসাই, জিরো আর ওয়ান যোগ করলে কত হয়, ওয়ান। আবার এটা হচ্ছে ওয়ান, বি এর মান হচ্ছে জিরো, এটাও কিন্তু ওয়ান। আবার এটা ওয়ান হলে এটা ওয়ান, এটা ওয়ান। তার মানে কি বুঝলা, ভালোভাবে খেয়াল করো তো। হ্যাঁ, এ প্লাস বি কত সুন্দর, এই যে মানসুরা বলে ফেলছে, জান্নাতুল মানসুরা। দেখো এ বি, এ প্লাস বি। তো এই জায়গায় আমি যদি এ এর মান জিরো বসাই, বি এর মান জিরো বসাই, জিরো জিরো বসাই মানে এ এর মান জিরো, বি এর মান ওয়ান, তাহলে ওয়ান। এ এর মান হচ্ছে ওয়ান, আর বি এর মান যদি আমরা ওয়ান বসাই, মানে এ এর মান দেখো, এ এর মান ওয়ান, লাস্টেরটা দেখো, এ এর মান ওয়ান, বি এর মান ওয়ান, তাহলে এ প্লাস বি কি করলে ওয়ান। এবার কিন্তু হিসাব মিলল না। হিসাব কি মিলছে? তোমরা কিন্তু অবশ্যই একটা দ্বিমত পোষণ করবা, আমার সাথে সাথে তোমরা অবশ্যই দ্বিমত পোষণ করবা। অনেকে অলরেডি মনে হয় মানে মোবাইল মানে হচ্ছে ফোন নিয়ে বসে আসো বা ল্যাপটপ নিয়ে বসে আসো, ভাই এটা কমেন্ট করবো যে কি কেন এটা হইলো। কি জানো আমরা কি পড়ছি বাইনারিতে বলো তো? এক আর এক যোগ করলে কত হয় বাইনারিতে, আমরা কি পড়ছি? এক আর এক যোগ করলে হয় 10। পড়ছো না তোমরা? হ্যাঁ, এটা যদি না পড়ে থাকো তাহলে কিন্তু পাপ, অপরাধ, বুঝতে পারছো? এটা তো পড়ছো। দেখো এক আর এক যোগ করলে কত হয়, এক আর এক যোগ করলে হচ্ছে 10, মানে ওয়ান মানে হচ্ছে জিরো আর হাতের হচ্ছে এক, এই 10 এটা হয়। তাহলে তো বলতে পারো ভাইয়া আপনি তো এক আর এক যোগ করলেন, এটা তো যোগ চিহ্ন, এক আর এক তো যোগ করলেন, কেন এক দিলেন, শূন্য কই গেল? বলতে পারো না শূন্যটা গেল কোথায়? আমারও তো প্রশ্ন, শূন্যটা গেল কই? আমি এখানে ধরো হচ্ছে 10 লিখলাম, 10 লেখার পরে শূন্যটা মিশাই দিলাম, এটাই কি, এটা কি এই কাজ কি করলাম? না। এর কারণ হচ্ছে দেখো তো, এ 10, এই যে লাবণী বলে হচ্ছে 10, এর কারণ হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে 10 বলে ডিরেক্ট কোনো ওয়ার্ড আছে, কথা আছে বলো তো? না, কারণ এটা কি, এটাকে আসলে এক, এই এক দ্বারা কি বোঝায়, আমরা একটু আগে পড়ছি জিরো এবং ওয়ান দ্বারা কি বোঝায়, এই ওয়ান দ্বারা বোঝায় এটা ওয়ান আছে, এটা ওয়ান আছে, এটা ওয়ান আছে, দুইটা লাইন যদি ওয়ান থাকে তাহলে যে আউটপুটটা পাবো এটা তো ওয়ান আসে ওয়ান পাবো, বুঝতে পারছো? এটা আবার ওয়ান এবং জিরো দ্বারা বোঝায় অন অফ। তাহলে এই জায়গায় এই যে ওয়ান, ওয়ান দ্বারা বোঝায় এই সার্কিটটা অন আছে, একটা লাইন মানে দুইটা তার ধরো, এই দুইটা তার, বুঝতে পারছো? দুইটা তার দিয়ে এখানে একটা ভাল্ব দিলাম, ধরো হচ্ছে এ একটা ভাল্ব, চিন্তা করো এই দুইটা ভাল্ব মানে দুইটা তারের সাথে একটা ভাল্ব লাগাই দিলাম। তো এই জায়গায় এটা ওয়ান, এটা ওয়ান, এটার মানে কি, মানে হচ্ছে এই এ লাইনেও কারেন্ট যাচ্ছে, এই বি লাইনেও কারেন্ট যাচ্ছে, তার মানে ভাল্বটা জ্বলবে। এটাই বলছে জ্বলার মানে ওয়ান, আর যদি না জ্বলে তাহলে জিরো। এবার দেখো তো এটাও যদি জিরো হয়, এটাও জিরো, তো তাহলে তো কারেন্টই নেই, তাহলে কিভাবে চলবে? এর জন্য চলবে, এর জন্য হচ্ছে জিরো। এবার আমি যদি একটা, দেখো তো এই যে তাকাও, আমি যদি এই জায়গায় একটা জিরো দিই, এই প্রথমটা জিরো দিলাম, পরেরটা ওয়ান, তাহলে কি বাল্ব জ্বলবে না জ্বলবে না, বুঝবো কিভাবে? এই যেটা দেখে দেখো, এটা দেখে কি বাল্ব ওয়ান যেহেতু, তার মানে বাল্ব জ্বলবে। কিভাবে বাল্ব জ্বলে মনে করে দেখো, কিভাবে বাল্ব জ্বলবে, এটা কি কেমনে বাল্ব জ্বলবে, অবশ্যই বাল্ব জ্বলে এভাবে। তাকাও এই জিরো, এই লাইনটা নাই, না থাকলে নাই, মানে একটা লাইনে কারেন্ট না গেলে নাই। কিন্তু আরেকটা যে লাইন আছে, এই লাইনে তো কারেন্ট আছে, তো এই লাইনে যদি কারেন্ট থাকে তাহলে তো বাল্ব জ্বলবে, শেষ, হিসাব বরাবর। তার মানে ওয়ার গেট মানে হচ্ছে যদি একটা আমাদের কি থাকে, যে কোনো একটা ওয়ান থাকে, তাহলে আমরা আউটপুট কি পাবো, ওয়ান পাবো। একটা জিনিস মনে রাখো, ওয়ার গেট মানে যে কোনো একটা ওয়ান হলেই আমরা আউটপুট ওয়ান পাবো, শেষ, এই ওয়ার গেট শেষ। এবার হচ্ছে নট গেট। দেখো এতটুকু বোঝার কারণ হচ্ছে সত্যেক সারণী তোমাদের একদম যাতে ক্লিয়ার হয়ে যায়, এগুলো সত্যেক সারণী, বুঝতে পারছো? এবার দেখো আমরা হচ্ছে জাস্ট কি করবো, হ্যাঁ বুলিয়ান, ধন্যবাদ, কত সুন্দর যে নুসরাত জাহান, বুঝতে পারছো? ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান হয়, বুলিয়ান, অবশ্যই এগুলো বুঝতে হবে, বেসিক। তুমি যে সবকিছু মুখস্থ করো, মুখস্থ লাভ কি, এগুলো কয়টা মুখস্থ করবা? দেখো এবার হচ্ছে 3 নাম্বার নট। 3 নাম্বার কি, নট। দেখো নট মানে কি, তোমাদের একটু আগে বলছিলাম বার, নট মানে কি, বার। এবার দেখো নটের ক্ষেত্রে কিচ্ছু না, এই ওয়ান এর তুমি যদি বার করো তাহলে জিরো হবে, আর জিরোর বার করলে ওয়ান হবে, এটাই হচ্ছে নট, আর কিচ্ছু না এই জায়গায়, বুঝতে পারছো? এই নট মানে ওয়ান এর জিরো, মানে ওয়ান এর বার করলে জিরো হবে এবং জিরোর বার করলে ওয়ান হবে, এটা হচ্ছে আমাদের নট, আর কিচ্ছু না। গেল আমাদের এতটুকু শেষ। এইবার আমরা যেটা পড়বো মেনলি এগুলো শেষ, বুঝতে পারছো? এইবার আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা থাকার কথা না, কারণ মানে কারণ একটা সিঙ্গেল মানুষ না, কোনো সমস্যা থাকবে না আশা করি। আচ্ছা দেখো, আচ্ছা এইবার আমরা যেটা পড়বো অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অনেক আগে মুখস্থ করতে, বুঝতে পারছো? দেখো এখন কিন্তু আজকের পর থেকে আশা করি আর মুখস্থ করা যাবে না, করা লাগবে না। দেখো আমরা পড়বো হচ্ছে বুলিয়ান উপপাদ্য। টাইটেলটা কি? বুলিয়ান উপপাদ্য। এই যে বুলিয়ান উপপাদ্য, আশা করি দেখা যায়, মানে কলমের একটা খালি হয়ে গেছে। দেখো এবার হচ্ছে বুলিয়ান উপপাদ্য।
আমি তোমাদের শিওর বলবো, তোমরা এর আগে খুব মুখস্থ করতে গেলো, বুঝতে পারছো? তোমরা অনেকেই হ্যাঁ নর সমস্যা দেখো, তোমরা অনেকেই হ্যাঁ নর সমস্যা মানে দেখা যায়, বুঝতে পারছো? আমি বলছিলাম ওটা দেখা যায় কিনা, সমস্যা হয় কিনা, নর সমস্যা বলছে, বাহ এই যে হিয়া কত সুন্দর, বুঝতে পারছো? মানে তোমাদের সাপোর্ট যে 100% এটা আমি বুঝতে পারি, বুঝতে পারছো? আচ্ছা দেখো, মানে তোমরা যে ক্লাসগুলা খুব এনজয় করে এটা বুঝতে পারি। দেখো এবার হচ্ছে যোগের ক্ষেত্রে, মানে আমি শিওর থাকি, আমি একদম শিওর বলে দিতে পারবো, তোমরা বেশিরভাগ মানুষজন এই সূত্রগুলো সবাই মুখস্থ করছো, ঠাড়া মুখস্থ করছো, কিছু না বুঝে কিছু না করে ডিরেক্ট মুখস্থ করছো। এবার দেখো ওই যে 0-1 এর খেলা সবকিছু। এবার হচ্ছে 1 নাম্বার হচ্ছে যোগের ক্ষেত্রে, আমরা যেটা 1 নাম্বার বলবো সেটা হচ্ছে যোগের ক্ষেত্রে। হ্যাঁ আমার সাথে লেখা ফেলবো, এগুলো কিন্তু বই আছে। দেখো এই আমরা যা পড়তেছি সব বই আছে, কিন্তু অগোছালো ভাবে এক একটা এক এক জায়গায় আমরা সুন্দর করে একটা সিকোয়েন্স মেনটেন করে পড়বো, বুঝতে পারছো? আমরা সুন্দর করে কি করবো, একটা সিকোয়েন্স মেনটেন করবো। দেখো যোগের ক্ষেত্রে, দেখো তাকাও যোগের ক্ষেত্রে বলবো। এখন যোগের ক্ষেত্রে কয়টা সূত্র? জাস্ট যোগের ক্ষেত্রে হচ্ছে 4টা সূত্র। প্রথম 1 নাম্বার সূত্র যেটা, দেখো 1 নাম্বারটা, 1 নাম্বার হচ্ছে a+0 এর মান কত? a+0 এর মান হচ্ছে এ, এটা আমরা একটা করে সূত্র লিখবো, সূত্র লেখার সাথে সাথে আমরা সেটা প্রমাণ দেখে নেবো, বুঝতে পারছো? সেটা কেমনে হইলো। হ্যাঁ এই যে এখন ঠিক আছে, ঠিক আছে। দেখো আমরা জাস্ট একটা সূত্র লিখবো, সূত্র লেখার সাথে সাথে আমরা শিখে ফেলবো যেটা হলো কেমনে, বা এটা কি হবে, কেমনে হলো। দেখো এই তাকাও, এই আপন কি অবস্থা, কেমন আছো? আচ্ছা দেখো এই যে তাকাও, ভালোভাবে খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, তাকাও। দেখো এই জায়গায় এর মান আমি কি বসাইতে পারবো? এই সূত্র মানে a+0 এর মান হচ্ছে এ। এই যে এটা আসলো, এটা কিভাবে আসলো? এটা কি মানে হচ্ছে আমার মন মতো বসাই দিলাম, মন মতো এ বসাই দিলাম, মন মতো 0 বসাবো, মন মতো 1 বসাবো? না, কেমনে আসলো এটা দেখাবো, যে এই কেন হলো, অন্যটা কেন হলো না। এটা দেখাও, এর মান কি কি হওয়া পসিবল। আমরা মাত্র পড়লাম যে বুলিয়ান ধ্রুব বা বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে দুইটা জিনিস পসিবল, 0 আর 1 ছাড়া কিচ্ছু বোঝে না। তার মানে এটা কি 0 আর 1 পসিবল। তো এই জায়গায় বসাও, এর মান একবার 0 বসাবা, তাহলে 0+0 বসালে কি হবে? 0 0। আবার 1+ কত, 0 বসালে কত হবে? 1। দেখো তো এই যে 0 এবং 1 এটা কার মান? এখানে 0 বসছে এর জন্য এটা 0, আবার এখানে 1 বসছে এর জন্য এটা 1 না? তাহলে আলটিমেটলি কার উপর নির্ভর করছে এই মানটা, অর্থাৎ এই পুরা জিনিসটা কার উপর নির্ভর করছে? এই সম্পূর্ণ জিনিসটা এর উপর নির্ভর করছে না? যেহেতু সম্পূর্ণ জিনিসটা এর উপর নির্ভর করছে, তার জন্য a+0 সমান এ। বোঝা গেল? আমি বলতে পারো ভাই কোনো কিছু 0 যোগ করলে তো কোনো মানি নাই, এই হিসাবে এ পড়ছে, তাও বলতে পারো, কিন্তু তোমাদের একজ্যাক্ট যে মানে এটা এক্সাম্পল সেটা আমি দিলাম। তারপরে দেখো এবার হচ্ছে 2 নাম্বারটা। এই যারা সূত্রগুলো আগে মুখস্থ করতা, আজকের পর থেকে আর মুখস্থ করা লাগবে না, একদম দেখে বলতে পারবা কি হবে কি না হবে। তারপরে দেখো a+1, a+1 সমান কত বলো তো? a+1 সমান কত হবে? এটা কিন্তু আমরা না দেখে বের করে বলতে হবে যে a+1 সমান কত বসবে। খুবই সিম্পল হিসেবে দেখো তো, মনোযোগ দেখো এ প্লাস, হ্যাঁ ধন্যবাদ, 0-1 সবাই বলতেছে। এই দেখো সবাই কিন্তু বলতেছে 0-1 আমি কিন্তু বুঝতে পারি যে সবাই 0-1 বলতেছো। এই যে কত সুন্দর। দেখো a+1 সমান কত, এটা আমি বুঝবো কিভাবে? এটা কিন্তু আমি তোমরা কিন্তু মুখস্থ করতা, বাট মুখস্থ ছাড়া আমরা কিভাবে বের করবো? দেখো তো এর মান কি কি পসিবল, এর মান কিন্তু 0-1 ছাড়া কোনো কিছু সম্ভব না, এটা কিন্তু মাত্রই বললাম। তো এই যে দেখো একবার 0 বসাও, 0+1 এর মান কত? 1। আবার দেখো তো, আবার তুমি 1 বসাও, 1+1 এখানে তো 2 না, এটাও কিন্তু 1। তাহলে আলটিমেটলি তুমি এর মান 0 বসাবা না এর মান 1 বসাবা? এই এর কি আলটিমেটলি কোনো দাম আছে? বলো, তোমরাই বলো। এর মান 0 বসাইলো মান 1, এর মান 1 বসাইলো মান 1, তার মানে এর কোনো দামই নাই এই জায়গায়। তাহলে এ বাদ দাও, দাম না থাকলে এটার উত্তর হচ্ছে শুধু 1। এই সূত্রটা হচ্ছে কি শুধু 1, শেষ। তার মানে আমি এটা বুঝলাম, এটা কি তুমি মুখস্থ করতা a+1 সমান 1, a+1 সমান 1, a+1 সমান, এটা তুমি মুখস্থ করতা, মুখস্থ না করতে হয় এটা আমি বললাম। আচ্ছা হ্যাঁ কথা সুন্দর, ইরিন আক্তার বলে বলছে। এবার দেখো তারপরে, এবার 3 নাম্বারটা, এটা হচ্ছে 2 নাম্বার গেল, এবার হচ্ছে 3 নাম্বারটা। প্রত্যেকটা আমরা এখানে অনেকগুলা সূত্র আছে, এই সূত্রগুলো ডিরেক্ট পরীক্ষা আসে, বুঝতে পারছো? আবার বললাম এখানে যে কটা সূত্র আছে আমরা সবগুলা সূত্র ক্লিয়ার করব, এই সূত্রগুলো কিন্তু ডিরেক্ট পরীক্ষা চলে আসে। আচ্ছা দেখো a+a, এই a+a এটা সমান কি হবে? ডিরেক্ট বলে দেই, a+a সমান a। কেন এ হলো? কারণ তুমি 0 আর 1 বসাও, এর পরিবর্তে তুমি 0 আর 1 বসাও, একবার 0 বসাবা একবার 1 বসাবা, দেখবা এর উপরে নির্ভর করছে, এর জন্য এ। আর 4 নাম্বার যেটা সূত্র সেটা হচ্ছে a+a বার, এটার মান এটা লাগবে, খুব কাজে লাগবে, কিন্তু আবার বলছি এগুলো, এই যে 4 নাম্বার সূত্র, 4 নাম্বার সূত্র, এই যে 2 নাম্বার সূত্র, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে কি পরিমাণ গুরুত্বপূর্ণ তোমার বলে বোঝানো যাবে না। তাকাও তো a+a বার এর মান কত হবে? মুখস্থ করা যাবে না, মুখস্থ করা যাবে না, কারণ পরীক্ষা হলে মুখস্থ হলে ভুলে যাবা। তাহলে কেন মুখস্থ করবো? আমরা এই যে এত কষ্ট করে পড়তেছো, তোমরা এত কষ্ট করে ক্লাস করতেছো, এত কষ্ট করে পড়তেছো মুখস্থ করার জন্য, মুটের পর না, কেন তুমি মুখস্থ করবা? তাকাও এর মান কি কি হয়, এর মান হচ্ছে 0 এবং 1 সম্ভব। এর মান কি সম্ভব? 0 এবং 1, অন্য কোনো কিছু সম্ভব? অসম্ভব। তোমরাই তো বলতেছো অসম্ভব, তো কিভাবে আমি বসাবো? বসাও এর মান, প্রথমে 0 বসাও, এর মান যদি 0 বসাও, মনে দেখো এর মান যদি 0 বসাও, এবারের মান কত?
তোমরাই বলো, 0 বার করলে কত হয় 1, তাহলে 0 আর 1 যোগ করলে কত হয় 1, শেষ। আবার দেখো আমি এর মান 1 বসাবো, এর মান 1 বসাইলাম, বাট 1 এর যদি ভার করে দাও, 1 এর ভার করলে কি হয় 0, এই যে 0 বসাইলাম, এটা হচ্ছে 0, তাহলে 1 আর 0 যোগ করলে কত হয় 1, তাহলে আলটিমেটলি আচ্ছা সরি, দেখো দেখো আলটিমেটলি তোমার এই জায়গায় এর জায়গায় তুমি 0 বসাবা না 1 বসাবা, এটার উপর কি এই আউটপুটটা নির্ভর করতেছে বলো তো? এর জায়গায় তুমি 0 বসাইলেও যে মান আসে, এর জায়গায় 1 বসালেও ঠিক তাই মান আসে। তার জন্য তুমি এই দুইটা বাদ দাও, এই দুইটার পরিবর্তে তুমি কি লিখবা 1, এটা একটা সূত্র। একটা সমীকরণ যদি থাকে, সেই সমীকরণের মধ্যে এ প্লাস এ বার থাকলে 1 বসাবো। কিভাবে কি বসলো এই যে দেখালাম, বুঝতে পারছো? শেষ, আশা করি এতটুকু বুঝতে পারছো। এই সবাই একটু বলো তো, এতটুকু ডান কিনা? এতটুকু ডাকলে আমি মিশাই দেবো, সামনে আগাবো। এতটুকু ডান কিনা ঝটপট বলো ভালো, যে ভাই এতটুকু ডান, এত সহজ জিনিস কেন করাচ্ছেন, এত ইজি জিনিস। হ্যাঁ, সবাই যদি মানে বুঝে থাকো, সবাই একটা এইস লেখো, তাহলে আমি বুঝতে পারবো ঠিক আছে ভাই তোমরা বুঝতে পারছো। সবাই একটা এইস লিখে দাও, এই যে অব্রনীল, কত সুন্দর সবাই বলতেছো। আচ্ছা দেখো সবাই কিন্তু নোট করে ফেলো, বুঝতে পারছো? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, মনে রাখো। এগুলো ছাড়া সামনের জিনিসগুলো অচল, তুমি এগুলো না পারলে সামনে যা পড়বো ওগুলো পারবা না, এই জন্য এগুলো আমি পড়লাম। এবার দেখো এগুলো শেষ। এবার তো আমরা কার ক্ষেত্রে পড়লাম? যোগের ক্ষেত্রে। এই যোগের ক্ষেত্রে আমরা এগুলো শেষ করে ফেলছি, বুঝতে পারছো? এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে। এখানে অনেকগুলো সূত্র আছে, সবগুলা সূত্র একটা ধরে ধরে শিখাই দেবো, যাতে আর মুখস্থ না করতে হয়, বুঝতে পারছো? হ্যাঁ, কত সুন্দর, ধন্যবাদ। সবাই এস লিখতেছে, বাহ, সবাই এস লিখতেছে। আচ্ছা ডান 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 ডান। আচ্ছা দেখো এইবার আমরা গুণের ক্ষেত্রে জাস্ট এনে দেবা গুণ, কি দিবা গুণের ক্ষেত্রে? এটা হচ্ছে 2 নাম্বার। একই জিনিস গুণের ক্ষেত্রে 1 নাম্বার। 1 নাম্বার কি দাও? ধরো এ ডট 0, এটা কি বলার দরকার আছে? তোমরাই বলো। শূন্যর সাথে কোনো কিছু গুণ দিলে সেটা এমনি শূন্য, শেষ। মানে এটার প্রমাণটা দেখাইলাম না, বুঝতে পারছো? মানে তুমি যদি এটা 1 0 বসাও, ধরো এর জায়গায় 1 বসাইলা, 1 ইন্টু 0 তাও কিন্তু 0। আবার তুমি এর জায়গায় 0 বসালে 0 ইন্টু 0 তো আর মহা 0, বুঝতে পারছো? তার মানে এটা কিন্তু ইজি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আবার দেখো 2 নাম্বারটা, 2 নাম্বার যেটা সেটা হচ্ছে এ ডট 1। এ ডট 1 কত? এ ডট 1 এটা এ, তো এটা এ ডট 1 এর কেমনে আসছে? একদম মনোযোগ দেখো, এই যে এ ডট 1 এটা আসছে কেমনে, একদম দেখো। এর মান 1 আর 0 ছাড়া কিছু বসাতে পারি না, 0 আর 1। দেখো একবার 0 বসাও, 0.1 তার মানে কত হয় 0। আবার তুমি 1 বসাও, 1.1 তার মানে কত হয় 1। তো আলটিমেটলি এই 0 1 যে হলো কার উপর হলো? দেখো এখানে 0 বসছে, মানে এর জায়গায় 0 বসছে, এর জন্য এটা 0 হয়েছে। আবার এই যে এর জায়গায় 1 বসছে, এর জন্য 1 হয়েছে। তাহলে নির্ভর করতেছে কার উপর? এর উপর না, তাহলে যার উপর নির্ভর করে সেই আউটপুট না, এই যে শেষ। কত সুন্দর, কত ইজি জিনিস। আচ্ছা তারপরে, তারপরে হচ্ছে কয় নাম্বার? 3 নাম্বারটা, মনে দেখো 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে এ ডট এ, দেখেন করো, এ ডট এ ইকুয়াল টু কত? এ ডট এ মানে এ, সিম্পল হিসাব, এগুলো জাস্ট আর প্রমাণ দেখাচ্ছে না, দরকার নাই, যেগুলো লাগবে এগুলো দেখাবো। এবার দেখো এই যে এ ডট এ বার, এর মান কত? সবাইটা বলো তো, এ ডট এ বার এর মান কত হবে? এই যে কে মাকরুজা আক্তার কত সুন্দর বলে ফেলছে। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো। আজকে আবার বললাম, আমরা এক ক্লাসে যতটুকু শেষ করবো, এতটুকু পড়া তুমি অন্যজনকে বুঝাইতে পারবে। আর কারো মানে হচ্ছে কোথাও পড়তে হবে না, বুঝতে পারছো? কোথাও পড়তে হবে না, অনলাইন বলো অফলাইন বলো, কোথাও পড়ার দরকার নেই, বুঝতে পারছো? তুমি জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করলে তুমি সবকিছু ডিটেলস বুঝতে পারবা। দেখো এটা তো এটাই শেষ। 4 নাম্বার এ ডট এ বারের মান কত বলো তো? হ্যাঁ 0, নিশাতা বাসম বলে ফেলছে 0, বাহ ধন্যবাদ। তুমি তো বলার আগে বলে ফেলো, বাট 0 যে বসাইলাম, কেমনে বসাইলাম? আমার মন চাইছে 0 বসাই দিছি না, কিভাবে বসাইছি দেখো তো। আমি এর জায়গায়, তুমি একবার 0 বসাবো, একবার 1 বসাবো, বসাও। 0 বসালে কত হবে? এর জায়গায় 0 বসাও, 0 ইন্টু, বাট এ বারের মান কত? 0 বার কত 1। এখন তুমি 0 তে যদি গুণ করো, এটা তো 0 হবে। আবার তুমি যদি 1 বসাও 1, বাট 1 এর বার করলে কত হবে? 0, এই 0। তাহলে আলটিমেট তুমি এর জায়গায় 1 বসাইছো না 2 বসাইছো, এগুলা কোনো ম্যাটার করে না, যেহেতু তুমি 1 বসাইলে 2 বসাইলে কোনো ম্যাটার করে না, দুই জায়গায় 0 আসছে, এজন্য আউটপুট 0। এটা হচ্ছে আমাদের কার ক্ষেত্রে? এটা হচ্ছে আমাদের গুণের ক্ষেত্রে। তাহলে যোগ আর গুণ শেষ। এবার দেখো বিনিময় উপপাদ্য, এবার হচ্ছে বিনিময়, এগুলো আশা করি শেষ, এগুলো সবার শেষ। আল্লাহ দেখো মিসাইজে তো ফেলছে, এগুলো করে লিখলাম, অতটুকু আমি ই করি। এটা হচ্ছে বিনিময় উপপাদ্য। এবার কি বিনিময়? 3 নাম্বার বিনিময় উপপাদ্য, একদম মনোযোগ দেখবা। বিনিময় উপপাদ্য এটা কিন্তু অনেক বেশি সহজ। আবার বলছি বিনিময় উপপাদ্য কিন্তু অনেক বেশি সহজ, মানে এর থেকে সহজ প্রশ্ন, মানে সহজ জিনিস হয়। দেখো বিনিময় মানে কি? বিনিময় মানে কি? একজনের জায়গায় আরেকজন, আরেকজনের জায়গায় আরেকজন, তাই তো? বিনিময় দেখো এখানে যদি এ থাকে আর এখানে যদি বি দেই, তাহলে বিনিময় মানে কি? বিনিময় মানে হচ্ছে বি এর জায়গায়, মানে এর জায়গায় বি বসাবো আর বি এর জায়গায় এ বসাবো, এই তো বিনিময়। এ তো বিনিময়, এত সহজ জিনিস, এ তো বিনিময়। আচ্ছা দেখো বিনিময় সূত্রটা আমি লিখে দিই, এতটুকু বিনিময়। 1 নাম্বার সূত্র হচ্ছে, দেখো এ প্লাস বি, দুইটা সূত্র, এ প্লাস বি সমান হলে এটা বি প্লাস এ হয়। এটা মানে কি জানো? তুমি যদি এ প্লাস বি যে কথা, বি প্লাস এ একই কথা, মানে এতটুকুর মান এতটুকু সমান হয়, বুঝতে পারছো? এটা হচ্ছে
বিনিময় উপপাদ্য এগুলো সত্যক সারণীতে প্রমাণ করা যায়, এগুলো আমরা করবো, জাস্ট একটু ওয়েট করো, বুঝতে পারছো? আমরা এতটুকু আগে শেষ করি। শেষ। এটা আরেকটা আছে গুণের ক্ষেত্রে। দেখো তো 2 নাম্বারটা আমি যদি গুণ করি তাহলে কি হবে, এ বি গুণ করা যে কথা, আর বি ডট এ কিনা, এ ডট বি আর বি ডট এ। কারণ তুমি যদি এখানে 0 আর 1 বসাও, দুটো যোগ করলে যা আসবে, এটা 0 1 বসালে তাই হবে। আবার এটা যা গুণ করলে যা হবে, এটা গুণ করলে তাই হবে। এটা হলো বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য আইএস ছাড়া কিছু দরকারই নেই, বুঝতে পারছো? দেখো বিনিময় উপপাদ্য, দেখো বিনিময় উপপাদ্য এছাড়া পড়া দরকারই নেই, এত সহজ জিনিস। আচ্ছা এবার হচ্ছে পূরক। শেষ, এতটুকু শেষ, বিনিময় উপপাদ্য শেষ। আশা করি বিনিময় উপপাদ্য শেষ। এবার হচ্ছে পূরক। এখানে লিখি, অনেকে তুলতেছে, দেখো তাকাও, দেখো এবার হচ্ছে পূরক। তো পূরক কিভাবে আমি নির্ণয় করবো? এটা কিন্তু একদম যাকে বলে জন্মের সহজ, বলে না যে এত সহজ প্রশ্ন আসলে আসে, এত সহজ দেয় মানে কি, এত সহজ কেন দেয়? এটা কিন্তু এই পূরক মানে কিন্তু পূরক হয়েছে কেন, দেখো এটা কিন্তু অনেক বেশি সহজ। কিভাবে সহজ জানো? পূরক মানে এই যে এ ডাবল বার থাকলে কি হবে, এ হবে। এগুলা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার বলছি, এগুলা না পারলে তুমি কিন্তু কিছু সমাধানই করতে পারবে না। সিরিয়াস আলাপ, তুমি যদি এগুলা না পারো কিচ্ছু পারবে না। এই অধ্যায় জিরো। এই অধ্যায় একদম বেসিক থেকে তোমাদের পড়াচ্ছি, যাতে তুমি আরেকজনকে পড়াইতে পারো, আর কোথাও ক্লাস না করতে হয়, বুঝতে পারছো? মানে আর বেশি না করতে হয়। আচ্ছা দেখো এবারে তাকাও, এ ডাবল বার দিলে এ হবে, এটা কেন এ হইলো? প্রথম কথা হলো, আমি যে জিনিসটা পড়লাম কেন হইলো বোঝা লাগবে না, নাকি শুধু মুখস্থ করবো? না। দেখো তো তাকাও, এই এর জায়গায়, এই যে এ ডাবল বার না, এর জায়গায় আমি কি কি বসাইতে পারি? এর জায়গায় একবার 0 বসাইতে পারি, একবার 1 বসাইতে পারি। এর জায়গায় কোনোভাবে 0 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা কি পসিবল? তোমরাই বলো। আমরা এতক্ষণ ক্লাস করে যদি এটা বলো যে ভাই অন্য কিছু পসিবল, তাহলে কিন্তু একটা মায়ের, একটা মায়ের, বুঝতে পারছো? তাহলে হ্যাঁ, তো আশা করি সবাই বলবো যে ভাইয়া 0 আর 1 ছাড়া এখানে অন্য কিছু পসিবলই না। এটা তো সিম্পল হিসাব, তুমি অন্য কিছু বলবো যে অন্য কিছু পসিবলই না। আচ্ছা দেখো এইবার আমি জাস্ট, তুমি এই 0টা এর মানটা বসাও। দেখো তো 0-র উপরে আমি ডাবল বার দিলাম। কয়টা বার দিলাম? 2টা বার। এদিকে তাকাও তো, এই যে 0-রে প্রথমে ধরো একটা বার নাই, যদি না থাকে 0-রে বার করলে কত হয়? 1। কিন্তু এটা তো একটা বার না, 2টা বার। এই যে 2টা বার, দেখো প্রথম একটা বার 0-রে বার করলে কত হয়? 1। কিন্তু আরেকটা বার আছে না, এই যে বার। তাহলে এই যে 1-এর বার করলে কত হয়? 0। আলটিমেট হলো কি, এইখানে যা ছিল এটা এখানে পড়ছে না, আউটপুট এটা হয়েছে না? দেখো তো ভালোভাবে তাকাও, এখানে যা হয়েছে এটা যেহেতু 0, দেখো এটা যেহেতু 0, এটা যেহেতু 0, এই 0 থেকে আবার যে আউটপুটটা আসছে সেটা কি আসছে? 0 আসছে না? তাহলে এই জায়গায় যে এ আছে, এটা কি হয়েছে? এ হয়েছে। সহজ হিসাব। এদের তাকাও, এখানে যদি এক্স ওয়াই জেড, এখানে দুটো ডাবল বার থাকে, তার মানে এখানে যা থাকবে তুমি এটাই লিখবা। বোঝা গেল? এখানে যা থাকে মানে এখানে এক্স ওয়াই জেড যদি আছে, এটার উপর 2টা বার থাকলে 2টা বার যার উপরে থাকুক তুমি একটা লিখতে, মানে হচ্ছে সেই জিনিসটা লিখতে পারবো। শেষ। এই ডাবল বার, হ্যাঁ এটা ডাবল বার, এটাকে বলা হয় ডাবল বার। তার মানে পুরো এতটুকু বোঝা শেষ। এইবার আসে আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ যে জিনিস, এটা পরীক্ষায় এমসিকিউ আসে সরাসরি, সেটা হচ্ছে বিভাজন উপপাদ্য। বুঝতে পারছো? এটা তো পড়া শেষ, আশা করি এটা বুঝতে পারছো, পুরো বুঝতে পারছো, খুব বেশি কঠিন না। এবার হচ্ছে বিভাজন। 4 নাম্বার। কয় নাম্বার? 4। আমরা সকল সূত্র শেষ করে ফেলবো আজকে, বুঝতে পারছো? 4 নাম্বার বিভাজন। বিভাজন এটা তো আরো সহজ, এগুলোকে পড়ার দরকার আছে বলো তো? এগুলো জাস্ট দেখবার শেষ, এখনই শেষ। দেখো বিভাজন উপপাদ্যের মধ্যে 2টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম একটা বলি, প্রথম একটা দেখো তো, এখানে এ আছে আর এখানে বি প্লাস সি আছে, তাই তো? দেখো তো, হ্যাঁ বি প্লাস সি আছে। তো এটা কি হবে? বিভাজন মানে কি জানো? এনে কিচ্ছু না, এই জায়গায় কিচ্ছু না, অন্য কিছু তোমার চিন্তাই করতে হবে না, কারণ জিনিসটা সহজ। তুমি কেন উল্টা পাল্টা চিন্তা করবা? কি দরকার আছে এখানে চিন্তা করা? এদের তাকাও তো, এই এটা, এটা বাইরের সংখ্যা। এদের তাকাও, এখানে যদি এক্স প্লাস 2 থাকে আর এই জায়গায় যদি 2 থাকে, আমরা কি করি? এই 2 দিয়ে, এই 2 বেসারা দিয়ে সবটাকে গুণ করি না? মানে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যা থাকে, বাইরে যা থাকে, ওটাতে আমি সব গুণ করে দিই। তাহলে এখানে আমি অন্য কিছু কেন করবো? এখানে আমি গুণই করে দেবো। এই জায়গাতে আমি গুণই করবো, এই জায়গায় কি করবো? এই জায়গা হচ্ছে এ বি প্লাস হচ্ছে এসি। শেষ। এটা হলো একটা সমীকরণ। এর থেকে সহজ জিনিস আর কি হবে বলো? এটা একটা সমীকরণ। এবার 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা আমি বলবো 5 স্টার, বুঝতে পারছো? 2 নাম্বার এটা 5 স্টার, এটা লাগবে, এটা লাগবে লাগবে। দেখো 2 নাম্বার হচ্ছে এ প্লাস বিসি, এ প্লাস বিসি ইকুয়াল টু, এটা হচ্ছে এ প্লাস বি, এটা একটা, আর একটা হচ্ছে এ প্লাস সি। এ প্লাস সি এটা কিন্তু লাগবে, অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সূত্রটা। তো এ প্লাস বিসি থেকে এ প্লাস বি আর এ প্লাস সি কেমনে হয়ে গেল? প্রশ্ন হইতে পারে না ভাই, এ প্লাস বি থেকে এ প্লাস বি আর এ প্লাস সি কেমনে হয়ে গেল? হ্যাঁ একটু ওয়েট করো, খুব শীঘ্রই শেষ হবে, বুঝতে পারছো? ধৈর্য ধরো, খুব শীঘ্রই শেষ হবে। আমরা এই জিনিসটা শেষ করবো শুধু, বুঝতে পারছো? এই জিনিস আমাদের বেশি নাই, এই জিনিসটা আমাদের শেষ পর্যায়ে। আবার বলছি, এই জিনিসটা আমাদের হচ্ছে শেষ পর্যায়ে। আচ্ছা দেখো এবারে তাকাও, দেখো তো এ প্লাস বিসি, তাহলে এ প্লাস বি আর এ প্লাস সি এই জিনিসটা তো আছে। এখন এই জায়গা থেকে এই জিনিসটা মিলে এবার কিভাবে আসলো? দেখো তো আসলো কেমনে? অর্থাৎ এটা কিভাবে লিখছি, একবার এর সাথে তুমি ভি নিবা, হ্যাঁ মনে দেখো, একবার এর সাথে কি নিবা? বি, আবার এর সাথে সি নিবা।
এটা তুমি ডিরেক্ট আগে মুখস্থ করে ফেলবা, বুঝতে পারছো? কারণ এই সূত্রটা অনেক বেশি কাজে লাগে। এর সাথে তুমি একবার ভি নিবা, আবার এর সাথে সি নিবা, এ প্লাস বি দুটো অ্যাড করে নিবা। তো দেখো এই দুটো থেকে কিভাবে আসলো, মানে আমি যদি লেফট হ্যান্ড সাইড চিন্তা করি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি, আর এই পাশে হচ্ছে এ প্লাস সি। তো দেখো কিভাবে আসছে, যে তাকাও। এখন তুমি একটা দিয়ে আরেকটা গুণ করো, মানে নর্মাল গুণ। আমরা যে 2 আর 2 গুণ করলে 4 হয়, সেই নর্মাল গুণটা তুমি এখানে করে দাও না। হ্যাঁ ধন্যবাদ, এই যে বলে ফেলছে জান্নাতুল মিম বলছে এ ভি প্লাস এসি, কত সুন্দর। দেখো জাস্ট গুণ করো, এই যে এ দিয়ে সবগুলার গুণ করো, এ ডট এ প্লাস আবার এ দিয়ে সি এর গুণ করো এসি, এ ডট সি প্লাস বি দিয়ে এর গুণ করো, মানে এ ডট বি প্লাস আবার বি দিয়ে সি এর গুণ করো, বি ডট সি। এই হলো। এবার তোমরাই বলো তো, এই মনোযোগ দেখো, একদম মনোযোগ দেখো, এ ডট এ আমরা কয়টা এ লিখতে পারি? এই যে তাকাও, দেখো তো, এ ডট এ এর মান কত ছিল? একটাই ছিল না? দুইটা এ যদি থাকে পরপর, মানে দুইটা সেম জিনিস যদি গুণ থাকে, তাহলে আমি কয়টা লিখতে পারি? একটা লিখতে পারি। একটু আগে পরে আসলাম, একটা লিখতে পারি। তো এই জন্য আমি এখানে লিখলাম একটা, প্লাস এই জায়গা হচ্ছে এ ডট সি প্লাস এই জায়গা হচ্ছে এ ডট বি প্লাস এই জায়গা হচ্ছে বি ডট সি লিখলাম। এবার তোমরাই বলো আমাদের কি আনতে হবে? আনতে হবে এ প্লাস বিসি, তবেই তো এটা হবে, প্রতিবেদন হবে। আবার কেউ বলে না ভাইয়া এই প্রতিবেদন কি পরীক্ষা আসবে? প্রতিবেদন কিন্তু পরীক্ষা আসবে না, জাস্ট তোমাদের এই সূত্রটা কাজে লাগবে। কিন্তু আমি দেখাচ্ছি এই জিনিসটা যাতে তোমরা ফিল করতে পারো, ইজি হয়, এর জন্য আমি দেখাচ্ছি জিনিসটা, বুঝতে পারছো? এগুলো কিন্তু পরীক্ষা আসবে না। দেখো এ প্লাস এত, তুমি চিন্তা করো আমার এই জিনিসটা আনা লাগবে, এই যে আনা লাগবে। আনার ক্ষেত্রে আমি যদি এই যে এই তিনটা থেকে কি কমন যায়, এই দেখো সবাই দেখো, এই তিনটা থেকে কি কমন যায়? নিঃসন্দেহে এই তিনটা থেকে এখানে হয়ে আছে প্রথমটাই, সেকেন্ডটা হয়ে আছে, থার্ডটা হয়ে আছে, সবগুলাই আছে। তার মানে এ কমন না, এই একটা কমন নিলাম, তাহলে কি থাকে? 1 প্লাস, এখানে কিছু নাই মানে 1 আছে, 1 প্লাস সি প্লাস বি, এই যে প্লাস বিসি, কাজ শেষ, কাজ হয়ে গেছে। এবার দেখো আমরা একটা সূত্র পড়ছিলাম, মনে পড়ে? এ প্লাস 1 সমান সমান 1, মনে পড়ে কিনা দেখো তো? এ প্লাস 1 সমান সমান, তো এর জায়গায় তুমি যত বড় লাইন দাও না কেন, আলটিমেট মান আসবে 1। মানে এই এর জায়গায়, এই এর পরিবর্তে দেখো এই এর জায়গায় তুমি বসাবো কত? 1 প্লাস সি প্লাস বি, বুঝতে পারছো? এই দেখো 1 প্লাস সি প্লাস বি, এই টোটালটা এর এর পরিবর্তে আমি বসালাম, আচ্ছা এইভাবে না, যেমন আছে এমনি বসাই, এই 1, এই তাকাও, ঠিক এর পরিবর্তে সি প্লাস বি, এটা আমি এ ধরছি। দেখো এর পরিবর্তে সি প্লাস বি, এটা আমি এ ধরলাম, এবং এই প্লাস 1 এই প্লাস 1, দেখো এতটুকু সমান কি লিখতে পারি? 1। কারণ এটা সমান যদি 1 হয়, এটা সমান 1, তো এই 1 বসাও। এই এ ডট 1 প্লাস হচ্ছে বিসি, তাহলে কি হয়? 1 তো বাদ, তাহলে এ প্লাস বিসি। এই যে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, মানে হচ্ছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। দেখো ওকে, এটা তো রাইট হ্যান্ড সাইড লিখলাম, রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, প্রমাণিত, এই সূত্র প্রমাণিত। কেউ যদি মনে করো ভাই আমার এই প্রমাণ দরকার নেই, আসলে দরকার নেই, বাদ দাও, তাহলে কি করবা? সেকেন্ড লাইন থেকে বুঝতে পারি কোন লাইন আছে। দাদা ওয়েট ওয়েট ওয়েট, নুসরাত জাহান, দাঁড়াও। হে তুষার, কি অবস্থা, কেমন আছো? দেখো ভাইয়া কষ্ট করে আবার একটু বলেন, নেটের সমস্যা ছিল, বুঝতে পারি না। সেকেন্ড লাইন থেকে ইন্না নিল্লা ইন্না নিল্লা ইন্না নিল্লা, তুমি এটা কি করছো? নেটের সমস্যা ছিল কেন? হ্যাঁ নেটের একটা মার দাও, নেটের কেন সমস্যা ছিল বলো তো? আচ্ছা দেখো, তো আমি আরেকবার বলে দিচ্ছি, এই জায়গা থেকে এ প্লাস বি, জাস্ট এ দিয়ে আমি গুণ করে দিছি, এ ডট এ, আবার এ দিয়ে বি সি এর গুণ করছি, এ ডট সি, বুঝতে পারছো? আবার এই বি দিয়ে গুণ করছি, বি ডট এ, তার মানে আমি সোজা করে লিখছি এ ডট বি, আবার বি দিয়ে সি এর গুণ করছি, বি ডট সি, শেষ। এবার তুমি দেখো এ ডট এ এর মান কত? মানে দুইটা এ থাকলে আমরা কয়টাই লিখতে পারি? একটাই। এই দেখো দুইটা এ লিখতে হলে একটাই লিখতে পারি, একটাই লিখলাম, তারপর যা আছে তাই লিখলাম, কোনো পরিবর্তন নাই। বাট আমার আনতে হবে এ প্লাস বিসি, এটা আনার ক্ষেত্রে এই যে প্রথম দেখো তো, এই তিনটা থেকে কি কমন যায়? তিনটা থেকে এ আছে, তার মানে আমি এ কমন নিছি। এ কমন নিলে কিছু নাই, মানে 1, তারপরে সি, তারপরে বি। এবার এদিকে তাকাও, এ প্লাস 1 সমান আমরা একটা সূত্র জানি, মাত্র পরে আসলাম, সেটা কি? 1। তবে এই এর পরিবর্তে এখানে কি আছে? সি প্লাস বি, এর পরিবর্তে আছে সি প্লাস বি, এই 1 1, তাহলে সবটা মিলে কি 1। এই যে সম্পূর্ণটার পরিবর্তে আমি 1 বসাই দিলাম। আর এই বিসি 1 দিয়ে সাথে গুণ দিলে কি হয়? এ হয়, তাহলে এর সাথে এ প্লাস বিসি, শেষ, এটাই লেফট হ্যান্ড সাইড, শেষ। কত সহজ জিনিস। আচ্ছা দেখো এবার শেষ, এবার ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, বুঝতে পারছো? এবার হচ্ছে আবার বললাম যতটুকুই হয়। এবার আর কি কি আছে? আর জাস্ট হচ্ছে খুব দ্রুত আমাদের ক্লাস শেষ হবে, বুঝতে পারছো? খুব দ্রুত। এবার হচ্ছে শোষণ সূত্র। আরে শোষণ রে, বলো না শোষণ সূত্র কি? দেখো এতটুকু শেষ। এবার হচ্ছে শোষণ, জাস্ট 4 নাম্বার ছিল, এবার হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে শোষণ। সবগুলা সূত্র একসাথে পড়াই দিচ্ছি, বুঝতে পারছো? যাতে তোমাদের আর কোনো ঝামেলা না হয়। শোষণ সূত্র, এ আবার কি? এবার মানে অনেক বড় একটা জিনিস, কিভাবে ছোট করে লিখবা এই জিনিস, বুঝতে পারছো? দেখো এবারে দেখো, অনেক বড় একটা জিনিস ছোট করে লিখবা, এটা হচ্ছে শোষণ। দেখো এ প্লাস এ বি, এই সূত্রটা হচ্ছে এরকম, এ প্লাস এ বি এর মান হচ্ছে কত? এ প্লাস এ বি এর মান হচ্ছে এ, এ প্লাস এ বির মান কত? এ। কেন এ হলো? হ্যাঁ এই যে নুসরা জান, কত সুন্দর বলে ফেলছে। দেখো এ প্লাস এ বি এর মান হচ্ছে এ, কেন এ হলো আগে বলো, এদিকে তাকাও। এটা জাস্ট কেন হলাম বলে দিই, এই দুইটা থেকে কি কমন যায়? নিঃসন্দেহে একটা এ কমন যায়। এ কমন নিলে কিছু নাই, মানে কত আছে? 1, আর এই জায়গায় কি আছে? বি। দেখো তো এদিকে তাকাও, ভালোভাবে তাকাও,
ওয়ান প্লাস বি, মাত্র একটা সূত্র ছিল না একটু আগে, ওয়ান প্লাস এ, এর মান কত ওয়ান। তাহলে এর পরিবর্তে কি আছে বি। এখন কিন্তু এ থাকবে, ব্যাপারটা এমন না, এ এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, যেটাই থাকুক না কেন, ওয়ান এর সাথে কোনো যোগ থাকলে তুমি সেটা ওয়ান হবে। তাহলে এটা কত ওয়ান, এ ডট ওয়ান, এ ডট ওয়ান মানে কত এ, এই যে শেষ। এটা একটা সূত্র, বুঝতে পারছো। এবার আর কি দিব, আর হচ্ছে আরেকটা লাস্ট, আরেকটা দিই 2 নাম্বার। দেখো এটা হচ্ছে লাস্ট সূত্র, সর্বশেষ সর্বশেষ সূত্র। এটা হচ্ছে এ ইন্টু দেখো এ ইন্টু এ বার প্লাস বি, এ বার প্লাস হচ্ছে বি, এ বার প্লাস বি, তারপরে কত ইকুয়াল টু হচ্ছে এ বি। এটা কেমন আসছে ভালো করে দেখো, মনে করে দেখো। আচ্ছা দেখো, এই হিয়া পা ব্যথা হয়ে যাচ্ছে না, তাহলে আমরা যে এত কষ্ট করে দাঁড়ায় আছি এতক্ষণ, তাহলে কেমন আমার কষ্ট লাগে না বলো তো। তোমরা শুধু বসে বসে দেখবা, অবশ্যই শিখতে হবে, তোমাদের ভালোর জন্য ক্লাসগুলো নেওয়া হচ্ছে, যাতে তোমরা ভালো করো। আর বলে পা ব্যথা করছে, হ্যাঁ ধন্যবাদ, এই যে বুঝতে পারছো সব। এবারে তাকাও দেখো, এ ইন্টু এ বার প্লাস বি এ বি, তো এই জায়গা থেকে আমি কেমনে শিখবো কোনটা এ ইন্টু, দেখো এ ইন্টু এ বার প্লাস বি আর এই জায়গায় এ বি, এটা কেমনে আসলো তাকাও, তুমি ডিরেক্ট গুণ করে দাও, এ ইন্টু এ বার প্লাস এ বি, এ প্লাস এ বি। তুমি বলো এ ইন্টু এ বার মান কত, একটু আগে না বললাম আমরা, এ ইন্টু এ বার এর মান কত, জিরো না, কারণ এর মানের উপর নির্ভরই করে না, তাহলে জিরো, এটা জিরো বসো, জিরো প্লাস এ বি, তাহলে কি পাইলাম এ বি। তুমি এগুলা যত তাড়াতাড়ি যত ইজি বুঝতে পারবা, তোমার যে প্রশ্নে যে সরলীকরণ ম্যাথটা আসবে, ওগুলা সাথে এরকম করে সলভ করে বলবো, বুঝতে পারছো এই প্রশ্ন। আচ্ছা দেখো এই, হ্যাঁ ধন্যবাদ নুসরা, তোমাকেও ধন্যবাদ, বুঝতে পারছো। দেখো তুমি যদি এই প্রশ্ন যত দ্রুত বুঝতে পারবা, মানে এই জিনিসগুলা পরীক্ষায় যেটা আসবে তুমি সেটা তত দ্রুত করতে পারবা। আচ্ছা দেখো এতটুকু শেষ, এইবার লাস্ট, সর্বশেষ। আবার বলছি আমাদের লাস্টে চলে আসছি আমরা, বুঝতে পারছো, আমরা কিন্তু লাস্টে চলে আসছি একদম। সবাই একদম সুন্দর করে নোটটা করে ফেলো, আবার বলছি এই নোটই কিন্তু তোমার সম্পদ, এই ক্লাস করছো এগুলো মনে থাকবে না, ওই নোটটাই তোমার মনে থাকবে, বুঝতে পারছো, তোমার নোট। এই ক্লাস করছো, সত্যি কথা বলতে ক্লাস তো জীবনে অনেক করছো, কলেজে প্রত্যেক দিন ক্লাস হয়, সবই কি মনে আছে, কিন্তু যেগুলো তোমার খাতায় আছে এগুলো কিন্তু মনে আছে, বুঝতে পারছো, তাই অবশ্যই নোট করে ফেলবা। আচ্ছা দেখো, লাস্ট সূত্র, লাস্ট একটা, লাস্ট ফর্মুলা আমাদের, বুঝতে পারছো, লাস্ট 5 নাম্বার, এটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য, ডি মর্গান উপপাদ্য, এটা হচ্ছে ডি মর্গান, বুঝা গেল, কত ইজি জিনিস, এটা হচ্ছে ডি মর্গান। আচ্ছা দেখো, আচ্ছা দেখো এই শেষ শেষ শেষ, বুঝতে পারছো, নাইট টুর্নামেন্ট খেলবা, হ্যাঁ খেলাধুলা অবশ্যই ভালো, বুঝতে পারছো, খেলার কথা বলো না, খেলার কথা বললে আমরা তো বসে থাকতে পারি না, বুঝতে পারছো। আচ্ছা দেখো ডি মর্গান উপপাদ্য জাস্ট দুইটা, দেখো ডি মর্গান হচ্ছে দুইটা সূত্র, কয়টা সূত্র, দুইটা, এই যে তাকাও, ডি মর্গান হচ্ছে জাস্ট দুইটা সূত্র। 1 নাম্বার যে সূত্রটা, সেটা হচ্ছে এ প্লাস বি এর উপর যদি ভার থাকে তাহলে এটা কি হবে, এ বার ডট হচ্ছে বি বার। এটার প্রমাণটা দেখাবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো, আজকে আর না, কারণ আজকে হচ্ছে 9টা অলরেডি 1 ঘন্টার উপরে হয়ে গেছে, বুঝতে পারছো। আচ্ছা দেখো এবার দেখাও, তারপর এটা হচ্ছে 1 নাম্বার, আর এই জায়গায় 2 নাম্বার দেবো, কেন দুইটা আলাদা জায়গায় লিখলাম একটু পরে বুঝতে পারবো। এবার এই জায়গা হচ্ছে কি এ বি এর উপর যদি হচ্ছে ভার থাকে, তাহলে এটা হবে এ বার প্লাস হচ্ছে বি বার। দেখো এই দুটার মধ্যে পার্থক্যটা কোথায়, মানে কোথায় পার্থক্য, ভালোভাবে দেখাও কোথায় পার্থক্যটাতে, কোথায় দেখতে দেখাও। এ প্লাস বি এর উপর হচ্ছে ভার, এ প্লাস বি এর উপরে কি, এ প্লাস বি এর উপর হচ্ছে ভার, এ প্লাস বি এর উপর যদি ভার থাকে, তাহলে যদি এখানে প্লাস থাকে, তো একদম মুদ্রা কথা হলো যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে গুণ হয়ে যাবে, মানে গুণ হবে, বুঝতে পারছো, এখানে যোগ থাকলে এখানে গুণ হবে, এখানে যদি প্লাস মানে এখানে অর আছে তাহলে হবে এন্ড, বুঝতে পারছো, ডট। তাহলে এই ভারটা জাস্ট ভারটা বাইরে দিবা, এর উপরে অর্ধেক বি এর উপর অর্ধেক, শেষ কাজ শেষ। আবার যদি এ বি মানে এখানে ডট থাকে, এখানে ধরো ডট এ আর বি, এখানে যদি ডট থাকে তাহলে এখানে কি হবে, এই যে ডটের পরিবর্তে মানে হচ্ছে অর হবে, বুঝতে পারছো, মানে যোগ হবে, গুণ থাকলে যোগ হবে, যোগ থাকলে গুণ হবে, শেষ হিসাব বরাবর, এখানে আর কোনো ঝামেলা নাই। তো এই তাকাও, এই জায়গা থেকে আমি কিছু উদাহরণ দেবো, মানে কিছু উদাহরণ বলতে যদি এরকম থাকে এ প্লাস বি প্লাস সি, এর উপর বার থাকে, তাহলে কি হবে, তাহলে প্রত্যেকটার সাথে এ বার ডট বি বার ডট সি বার, যে কয়টা থাকুক না কেন দেখা দরকার নেই, তুমি লিখবা। আবার যদি এটা এরকম থাকে, এখানে এর যদি এরকম থাকে এ বি সি এর উপরে বার, তখন কি করবা, এটা হচ্ছে এ বার প্লাস বি বার প্লাস হচ্ছে সি বার। এগুলা প্রত্যেকটার প্রমাণ আছে, বুঝতে পারছো, এগুলা প্রত্যেকটার প্রমাণ আছে, তো প্রত্যেকটা প্রমাণ আমরা শিখে ফেলবো খুব দ্রুত, কিন্তু আজকে না, আবার বলছি আজকে না। তো আর একটা জিনিস দেখাতে তাকাও, ভালোভাবে তাকাও তো, যদি এমন থাকে তখন কি করবা, আমরা একটা জিনিস দেখি, দেখো এ প্লাস বি প্লাস সি, এখানে বার, এখানে হচ্ছে বার, বলো তো এটা কি হবে, দেখো এখানে কিন্তু একটা বার আছে, তো কি হবে, তাকাও, এই এর উপর আমি বার দিলাম, প্লাস সরি প্লাস থাকলে কি হয়, প্লাস থাকলে ইন্টু এ বি, বি এর উপরে একটা বার, এবং সি, সি এর উপরে দেখো তো এখানে কিন্তু অলরেডি একটা বার ছিল, সি এর উপরে এখানে একটা কিন্তু অলরেডি আগে বার ছিল, তারপরে এই ভাঙ্গে আরেকটা বার। এবার বলো একটা কোনো কিছুর উপর যদি দুইটা ডাবল বার থাকে তাহলে কি হয়, এই দেখছো, দেখো যদি ডাবল বার থাকে তাহলে কি হয়, ডাবল বার থাকলে কি হয়, ডাবল বার থাকলে একটা হয়, তাহলে এটা হবে এ বার
বি বার, এটা হচ্ছে সি। বুঝতে পারছো? এতটুকু। দেখো আশা করি ডি মর্গান থেকে যা আছে, তোমরা ডি মর্গানে কিন্তু এটা তোমাদের আমি 5 স্টার দিব। বুঝতে পারছো? ডি মর্গান থেকে এটা প্রশ্ন আসবে পরীক্ষায়, কিন্তু ডি মর্গান তো সূত্র আসবে না, এখান থেকে একটা সমীকরণ সমাধান করে তোমাকে নির্ণয় করতে বলবো। বুঝতে পারছো? জাস্ট এতটুকু। ডি মর্গান থেকে ডি তার সূত্র আসে না। আচ্ছা, আশা করি এতটুকু শেষ, লেখাও শেষ, তোমাদের পড়াও শেষ। কারো কোনো সমস্যা থাকার কথা না। বলো তো কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলতে পারো। এ বার বি, বি বার সি, বাহ কত সুন্দর। আচ্ছা, বলে ফেলছে। এইবার এবার কি বলো তো? এবার সর্বশেষ বলো, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মানে বুঝতে পারছো কিনা বলো? শুরুর থেকে শেষ পর্যন্ত দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারছো কিনা জানাও। বলো যে ভাইয়া শুরুতে তো সবসময় সব বুঝতে পারছি, আর বলো ভাইয়া বুঝতে পারলাম না। বলো, শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারলা কি না? কতটুকু বুঝতে পারলা? শুরু থেকে শেষ পর্যন্ত কতটুকু বুঝতে পারলা বলো? সবাই একটু জানাও যে ভাইয়া বুঝতে পারছি। এত সহজ জিনিস। আসলে আইসিটি জিনিসটা অনেক বেশি সহজ, কিন্তু এই যে যখন তোমরা ক্লাস করলা, অনেকের কাছে মনে হলো অনেক সহজ, এটা অনেক সহজ। তুমি যদি নিজে প্র্যাকটিস না করো, তাহলে এই সহজ জিনিসটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। বুঝতে পারছো? আবার আবার হ্যাঁ, ডান ডান। দেখো, তোমার যদি হচ্ছে তুমি যদি নিজে প্র্যাকটিস না করো, আজকে যতটুকু পড়ানো হলো তোমরা ঠিক এতটুকু বাসায় প্র্যাকটিস করে ভালো। যদি এতটুকু বাসায় প্র্যাকটিস করো, তাহলে দেখবা এখান থেকে খুব ভালো একটা আউটপুট পাচ্ছ। কিন্তু তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো, তাহলে দেখবা বেশিরভাগ জিনিস তুমি ভুলে যাবো। বুঝতে পারছো? এগুলো অনেক জিনিস তো তুমি হচ্ছে ভুলে যাবো। এর জন্য তোমার কাজ হলো ক্লাস শেষ করে তুমি একবার ওই খাতাটা দেখা যে তুমি যেটা লেখলা, এবং আচ্ছা হ্যাঁ, সবাই বুঝতে পারছো নেট। আচ্ছা, আসবে আসবে, বুঝতে পারছো? বারবার মনে হয় ফোন আসছে। আচ্ছা, ফোন আসছিল। আচ্ছা দেখো, তাহলে কি, তাহলে হচ্ছে মোটামুটি যতটুকু বুঝার আমরা মোটামুটি বুঝে ফেললাম। তাহলে ঠিক আছে। হ্যাঁ, এই যে মাকরুজা আক্তার খুবই ভালো বুঝতে পারছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভাইয়ের জন্য দোয়া করবা, এবং তোমাদের জন্য দোয়া থাকলো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবা। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। টাটা। চলে যাও। ঠিক আছে, যাও। চলে যাও। হ্যাঁ হ্যাঁ, সুন্দর, হিয়া সুন্দর করে বুঝছে। ঠিক আছে, টাটা টাটা টাটা, চলে যাও, যাও। চলে যাও। ঠিক আছে, টাটা।